তো শুধুমাত্র বিসিএস না, ব্যাংক সহ অন্যান্য জবে প্রেসিডেন্ট থেকে তোমার 1 থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে। তো চলো আমরা আজকে শুরু করি। এখানে মূলত আমরা কমন কিছু ফ্রেজ ইডিয়ম আমরা এখানে মধ্যে নিয়ে আসছি। মূলত ইডিয়ম এখানে নিয়ে আসছি, যেটা আমরা ফ্রেজ নিয়ে অনেক পড়াশোনা করছি। আমরা মূলত এখানে কমন ইডিয়ম গুলো নিয়ে আসছি, যেগুলো নিয়ে আমরা পরীক্ষা আসতে পারে এরকম। এটা ছাড়াও তোমাদের বইয়ের মধ্যে যে তোমার ফ্রেজ ইডিয়ম চ্যাপ্টারের মধ্যে যে লিস্ট গুলো দেওয়া আছে, সেগুলো যদি একটু রিভিউ করো, তোমার আই গেস তোমাদের পরীক্ষার জন্য এনাফ। যে বই কিনছো, যারা ইংলিশ ফর কম্পিটিটিভ কিনছো সেখান থেকে, অথবা যারা মিরাকল কিনছো, ওরাকল কিনছো, যে বইটা কিনছো সেই বইটা থেকেই তোমার হচ্ছে যে ইনশাল্লাহ সবগুলো পড়ে ফেললে কমন চলে আসবে। তো চলো, ওকে, যারা যে ক্লাসগুলো মিস করছো, নেক্সট মান্থে যদি একটা মাত্র ক্লাস, শুধু ম্যাথ ক্লাস, তো নেক্সট মান্থে তোমাদের ওগুলোরই কভার করে ফেলতে পারবা। তুমি এডিশনাল আর একটা প্রত্যেকদিন একটা করে ক্লাস, তো ম্যাথের ক্লাসটা পড়বা আর পুরান একটা ক্লাস দেখবা, তাহলে দুটো হয়ে যাবে। টু কিপ অ্যান আই অন, মানে কারো উপরে চোখ রাখা, টু অবজার্ভ। আমরা হচ্ছে যেগুলোর আমরা চেষ্টা করব যে আমরা যে ফ্রেজ ইডিয়ম গুলো আমরা আজকে পড়বো, সেগুলো মানে জিনিসটা পড়ে আমরা কতটুকু মিনিং বুঝতে পারতেছি সেটার সাথে আমরা কম্পেয়ার করা ট্রাই করবো। তৃপ্তি, আমি ভালো আছি। সো ওভার অ্যান্ড আউট, আমরা টার্মটা বলি, ধরো আমরা দাবা খেলতেছি বলে ওভার অ্যান্ড আউট, মানে আমরা যখন কোন একটা কাহিনী শেষ করে দেই, তো এন্ড অফ দি স্টোরি, সেটাকে আমরা বলি ওভার অ্যান্ড আউট। টু ফাইট নেক টু নেক, তো অর্থ শুনে বোঝা যাচ্ছে যে টু ফাইট নেক টু নেক মানে ওরা সমান সমান ওরা ফাইট করতেছে। সো টু ফাইট ইকুয়ালি, রাজা রাজাই রাজা রাজা লড়াই এটা না, রাজা লড়াই সামনে আসবো আমরা। টু ফাইট নেক টু নেক মানে ওরা সমান, ওরা যুদ্ধ হাড্ডাহাড্ডি লড়াই, এক্স্যাক্টলি দীপেন, হাড্ডাহাড্ডি লড়াই, হ্যাঁ, গুড ওয়ার্ড, হাড্ডাহাড্ডি লড়াই, হ্যাঁ। 40 প্রিলি পর্যন্ত থাকবে, প্রিলির 1 মাস পর পর্যন্ত আমরা ইউজুয়ালি রাখি, প্রিলির 1 মাস পরে, কারণ আমাদের প্রতি ব্যাচে কোর্স আপডেট হয়। আমরা চাই না পুরাতন জিনিসপত্র এগুলো তোমার হচ্ছে যে এরপর আবার আপডেট হবে, এভাবে চলতে থাকবে। আর পিস অফ কেক, আমরা বলি যে খুব পান্তা ভাতের নাস্তা না, আমরা যেহেতু সবকিছুতে ভাত, দুধের সাথে ভাত, মাছ ভাত, আম দিয়ে ভাত, কাঁঠাল দিয়ে ভাত, সবকিছুতে ভাত। তো আমাদের প্রবাদ গুলো চলে আসছে এরকম, পান্তা ভাতের নাস্তা মানে হচ্ছে খুব সহজ কোনো বিষয়। তো পিস অফ কেক একদম সহজ, সামথিং দ্যাট ইজ ভেরি ইজি, খুব সহজ যেটা, হ্যাঁ। একিলিস হিল, উইক পয়েন্ট। একিলিস ছিল, ওর মা ছিল আবার তোমার দেবী, ওর বাপ ছিল মানুষ। তো ওর মা তোমার হচ্ছে ওর দেবতা জিউসের কাছে ওর জন্য বর চাই। তো জিউস বলে যে ওকে, তুমি ওকে প্রতিদিন পানিতে চুবাবা, পানিতে চুবানোর পরে ওর বডিতে যেখানে যেখানে পানি লাগবে সেখানে তোমার কোনো শত্রুর তীর বা শত্রুর কোনো আঘাত ওর বডিতে লাগবে না। তো এখন তোমার পানিতে চুবাইতে গেলে কি করতে হবে? পা দুটো ধরে চুবাইতে হবে না? তো পা ধরে ধরে চুবাইতে কি হবে? ওই যে পায়ের গোড়ালির মধ্যে একটা জায়গায় কি থেকে যায়, শুকনা থেকে যায়। তো ওই পাটটা আর ভিজতো না। তো ওই পাটটা যেহেতু ভিজতো না, একিলিসের ওই পায়ের গোড়ালির যে জায়গাটা ছিল, ওই পাটটার মধ্যেই এটা ছিল তার একটা দুর্বল একটা জায়গা, যেখানে শত্রুর তীরটা মূলত আঘাত করতে সক্ষম, আর বডির অন্য কোথাও শত্রুপক্ষ আঘাত করতে পারবে না। এবং শেষ পর্যন্ত তোমরা যারা ট্রয় স্টোরি যারা দেখছো, তারা খুব বক্স অফিস হিট একটা মুভি, তাই না, ব্র্যাড পিটের। সো যারা দেখছো, এখানে ব্র্যাড পিট একিলিসের ক্যারেক্টারে অভিনয় করে। তো শেষ পর্যন্ত তোমার ওদের ট্রয়ের যে রাজপুত্র প্যারিস, সে যেটা করছিল গ্রিকের তোমার আগাম মেমননের মানে ওয়াইফ, ওয়াইফ না সরি, ওনার ভাইয়ের বউ হেলেনকে নিয়ে আসছিল, ভাগায় নিয়ে আসছিল। তো সেই জন্য তাদের দুজনে যুদ্ধ হয় দুপক্ষে, এবং শেষ পর্যন্ত যেটা হয়, একিলিস কিন্তু ওই যে তার পায়ে যে গোড়ালি, সেখানে কিন্তু প্যারিস তো জানে, প্যারিস ওই জায়গায় তীর মারে, এবং একিলিস শেষ পর্যন্ত, হেক্টর মারা যায় পক্ষে থেকে, ওই পক্ষে থেকে একিলিস মারা যায়। তো এটাকে একটা পুরাণ একটা কথা, গ্রিক পুরাণ, এবং খুব জনপ্রিয় একটা মুভি আছে তোমার ট্রয় স্টোরি, তোমরা দেখে নিতে পারো। একিলিসের মানে হচ্ছে কারো খুব উইক পয়েন্ট, দুর্বল জায়গা। তো আমরা অনেক সময় হচ্ছে যে বিভিন্ন ইস্যুতে পাম দেই, আমি তোমাদের অনেক সময় পাম দেই, আমি মানে পাম দেওয়ার কথা বলি, যেমন অনেকে খুব ভালো নোট করে, তো যে ভালো নোট করছে তুমি একটু পাম টাম দিয়া, সে দেখলাম কে জানি বলতেছো ইংলিশ কে নোট করছেন আমাকে একটু দেন, এভাবে বললে তো তোমাকে নোট খাতা দিবে না, তুমি একটু ওরে পাম টাম দিবা। ভাইয়া বাপু আপনি তো অনেক ভালো নোট করেন, আপনি তো ক্লাস অনেক রেসপন্স করেন, আপনি তো অনেক ভালো, এগুলো বলে টাইলে তারপরে ওরে পাম টাম দিয়ে বলবা যে আপনার নোট খাতা ছবিগুলো একটু আপলোড করেন, ছবিগুলো একটু দেন, এগুলো বলে তুমি পিডিএফ করে ফেলবা সুন্দর করে ওর থেকে নিয়ে। এইভাবে একটা জিনিস উদ্ধার করতে, তুমি যেভাবে ওপেনলি বলো কে কে নোট করছেন আমাকে একটু দেন, ও কি তোমাকে ওর নোট খাতা তোমাকে দিবে?
তোমাকে একটা পাম দিতে হবে যে একটু দেন, আপনার ছবিগুলো তুলে দেন, তো তুমি শুধু পিডিএফ করে তাই তুমি এটা পড়বা। তো সফট সোপ এটা হচ্ছে ফ্ল্যাটার ফর সেলফ মোটিভ, কোনো কিছুর উদ্দেশ্যে তুমি কাউকে এরকম যদি পাম দাও তাকে বল সফট সোপ, মানে পিস্তার সাবান, তাই না? তো আসলে দ্য বার্ডস এন্ড দ্য বিস, বার্ডস এন্ড দ্য বিস এখানের মধ্যে আমরা যখন মানে আমাদের দেশে তোমার যেহেতু সেক্স এডুকেশনটা ওইভাবে ফ্লারিশ করে নাই, তো আমরা ছোটবেলায় বাচ্চারা হচ্ছে দেখে যেরকম দুটা ফুলে ফুলে তোমার টোকর লাগছে, ফুলে ফুলে টোকর লাগার ফলে বাচ্চা হয়ে গেছে একটা, হ্যাঁ এরকম জিনিসগুলো দেখে। বাচ্চাদেরকে আমরা বলি যে তুমি তাও এরকম আসমান থেকে তুমি পড়ছো, হ্যাঁ এরকম বিষয়গুলো। যেহেতু আমাদের এখানে সেক্স এডুকেশন নাই, আমরা মা বাবারা বাচ্চাদের সাথে সাধারণ এসব ইস্যু নিয়ে আমরা কথা বলতে পারি না যে কিভাবে একটা বাচ্চা আসতেছে, হ্যাঁ। সো দ্য বার্ডস এন্ড দ্য বিজ মানে হচ্ছে দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স। তোমার সত্যমেয় জগতে একটা প্রোগ্রাম আছে ইন্ডিয়াতে, যেখানে একটা বাচ্চার সাথে কিভাবে সেক্স এডুকেশন নিয়ে কথা বলতে হবে সেটা নিয়ে ওরা, আমির খান সেই প্রোগ্রামের মধ্যে কয়েকটা এপিসোড আসছিল, সে প্রোগ্রামাররা কথা বলছে, তাই না? কিভাবে একটা বাচ্চার সাথে কথা বলতে, একটা বাচ্চাকে কিভাবে শেখাতে হয়। ওরা একটা ট্রায়াঙ্গেল মেথড বলছে, বলছে একটা বাচ্চাকে, যে বলছে তোমার বডির এই যে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের মধ্যে যদি কেউ তোমাকে স্পর্শ করে বা তোমাকে যদি অপ্রীতিকর ভাবে কেউ টাচ করে, তুমি তোমার বাবা মাকে তুমি চিৎকার দিবা, বাবা মাকে তুমি ডাকবা। কেউ যদি তোমার শরীরে এই ধরনের জায়গায় কেউ টাচ করে বা চাই টাচ করতে, তুমি সাথে সাথে তোমার বাবাকে বলে দিবা, হ্যাঁ বাচ্চাদের আগে শিখে দেওয়া হচ্ছে। তারপর যেটা কোনো বাচ্চা যদি সেক্সুয়াল ইউজ হয় কোনোভাবে, সে অবশ্যই মা বাবাকে সেটা জানাবে, বা ওকে বলা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেলের ভিতরে যদি কেউ কেউ আসে, কেউ কিছু করতে চেষ্টা করে, তুমি সবসময় একটা চিৎকার দিবা, তাহলে ও আগে থেকে জানলো বিষয়টা। প্রস এন্ড কনস মানে সুবিধা এবং অসুবিধা, এখানে আমরা ম্যারেজের পক্ষে বিপক্ষে আমরা একটা যুক্তিতর্ক উপস্থাপন করতেছি। হ্যাঁ, তোমরা কারা কারা ম্যারেজের পক্ষে, কারা কারা বিপক্ষে? পক্ষে কারা, বিপক্ষে কারা? হ্যাঁ, পক্ষে ছেলেরা হচ্ছে পক্ষে সবাই, বিপক্ষে আছে আজুল্লাহ, কিন্তু বিপক্ষে আছে ওকে অনেকে পক্ষে। আচ্ছা, তো অবিবাহিতরা যারা পক্ষে, পক্ষে, বিবাহিতরা বিপক্ষে। যারা ম্যারিড ওরা হচ্ছে বিপক্ষে, আর যারা যারা হচ্ছে আনম্যারিড ওরা হচ্ছে পক্ষে। হ্যাঁ, আঙ্গুর ফল সবসময় যে নদীর অপর পাশ সবসময় সবুজ না। Okay, তো বিয়ে সুবিধা আছে অসুবিধা আছে, দুটাই আছে। যাই হোক, আমি এখন এটা নিয়ে কথা বলতে চাই না। তবে বিয়ে করলে কেরিয়ার শেষ এইটার পক্ষে আবার আমি না, বিয়ে করলে কেরিয়ার শেষ এটা সঠিক না। তবে হ্যাঁ, বিয়ে করার পরে তোমার মেয়েদের জন্য কেরিয়ার অনেক কঠিন হয়ে যায় যদি তোমার ফ্যামিলি খুব সাপোর্টিভ না হয়, হাজবেন্ড সাপোর্টিভ যদি না হয়, বা যদি তার শ্বশুর বাড়ি সাপোর্টিভ না হয়, একটা মেয়ের পক্ষে তোমার এটা খুবই টাফ কেরিয়ার কন্টিনিউ করা বিয়ের পর। ওকে, দুটোর প্রয়োজন আছে অবশ্যই, আমি এটার পক্ষে কোনোটাই বলতে চাই না। প্রস এন্ড কনস মানে সুবিধা এবং অসুবিধা। সোয়ান সং, হুমায়ুন আহমেদের তোমার নারী বলছে আনমেরিড কিন্তু বিপক্ষে। ওকে, সোয়ান সং, সোয়ান সং মানে কোনো আর্টিস্টের তার লাস্ট ওয়ার্ক, যেমন হুমায়ুন আমাদের ঘেটুপুত্র কমলা ছিল ওনার সোয়ান সং, যেমন উইলিয়াম শেক্সপিয়ারের যে সোয়ান সং আমরা পড়বো টেম্পেস্ট। তো সোয়ান সং মানে হচ্ছে কারো শেষ কাজ। হোয়াইট এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে তোমার সাদা হস্তি, ভেরি কস্টলি অ্যান্ড ট্রাভেলসাম পজেশন। হ্যাঁ, অনেক সময় তোমার লোকজন বলে যে তোমার আমাকে, তোমার হচ্ছে আমি যখন আমার বন্ধুদের বলি কে তুই তো বিয়ে শাদী করতেছিস না, বা ফ্যামিলিতে কয় বস্তু চাকরি বাকরি তো না, একটা বিয়ে করতে চাই এখন তো করতে পারতেছি না, কি কোনো কেন চাকরি নেই তুই বিয়ে করতে পারবি না কেন? কোনা বউ পালা হাতি পালা তো সমান। তাই বললাম যে তাহলে কি তুই মনে করতেছিস তাহলে তোর হাতের সমান খাবে, মানে ডেইলি হচ্ছে যেরকম 5 মণ 6 মণ খাবে? না, সেটা না। যাই হোক, সব তো সঠিক না, না? ওকে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ম্যারেজ নিয়ে আমার খুবই তোমার লিভেল কমেন্ট। সে যদি মনে করে যে ওর বিয়ে করতে ইচ্ছা করতেছে, সে বিয়ে করে ফেলতে পারে। সে যদি মনে করে ওর ক্যারিয়ার নাই, চাকরি নাই, এটা কিভাবে কেউ যেন হয়ে যাবে অবস্থা। হ্যাঁ, মানে হয়ে যায়, এটা আসলে কেমনে হয় আমি জানি না, বাট হয়ে যায় একটা ওইতে। তো ম্যান অফ স্ট্র, ম্যান অফ স্ট্র মানে হচ্ছে যে কোন একজন অপদার্থ ব্যক্তি বুঝাইতে আমরা ইউজ করি। অনেকেই মনে জোকসটা পড়া শুরু করছে না, যে পরে পড়ি ওইটা স্লাইড তো দিয়ে দেয়া থাকবে ওখান থেকে, পরে পড়ি নিও এখন, পরে মানে শেষ করতে পারে না অনেকে, না এখন জোকস পড়ার টাইম নেই আমাদের। ম্যানাবিস্ট মানে হচ্ছে খুব অপদার্থ। অ্যাটেলস, অ্যাটেলস মানে হচ্ছে তোমার খুব পাজলড, পারপ্লেক্সড, মাথা নষ্ট অবস্থা যেটাকে আমরা বলি।
অ্যাট এ লস। তো এরকম আমরা যখন কাউকে পাজল দিই যে এটা সলভ করো পাজল, তখন অনেকেই অ্যাট এ লস হয়ে যায়, সে তোমার বিভ্রান্ত হয়ে যায়। অ্যাট ওয়ান্স উইটস এন্ড, মানে হতভম্ব, বা তোমার একদম বেকুব হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি পারপ্লেক্সড, বিস্ময় বিমূঢ় হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া, বেকুব হয়ে যাওয়া, হ্যাঁ, বোকা হয়ে যাওয়া। অ্যাট ওয়ান্স উইটস এন্ড, পারপ্লেক্সড। তো লেক্রিমোস নেচার, মানে ছিচকা দুনে টাইপের কিছু লোক থাকে না, কিছু বললে কেঁদে দেয়, হ্যাঁ, কিছু বললে হচ্ছে কেঁদে দেয়। তো প্রন টু টিয়ার, ওদেরকে আমরা বলতে পারি লেক্রিমোস নেচার। লেক্রিমাল গ্ল্যান্ড মানে হচ্ছে আমাদের অশ্রু গ্রন্থি, সেখান থেকে আসছে লেক্রিমোস। লেক্রিমাল গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড থাকে আমাদের চোখের পাশে, সেখান থেকে অশ্রু বের হয়। তো লেক্রিমোস নেচার আসছে প্রন টু টিয়ার থেকে। প্রেসিডেন্ট বুশ যখন তোমার ইরাকে আক্রমণ করার আগে সে তো সংবাদ সম্মেলন করছে। তো করার পরে তো সে বললো আমরা তো ইরাকে আক্রমণ করার একটা প্ল্যান করছি, ওখানে আমরা হচ্ছে 10 লক্ষ মানুষ মারবো, সাথে একটা রাজহাঁস মারবো। সাংবাদিকটা একটু ভেবে চিন্তে বললো যে আহ রাজহাঁস কেন মারবেন, রাজহাঁস তো মারার উদ্দেশ্য কি আপনার? তো বুশ বললো আমি আসলে জাস্ট নিশ্চিত হতে চাইছি 10 লাখ মানুষ মারলে আপনাদের কোনো প্রতিক্রিয়া হবে কিনা, বা আমেরিকার ভিতর থেকে কোনো বিরোধিতা আসবে কিনা। আমি নিশ্চিত হলাম যে না, আপনারা এটা নিয়ে কোনো চিন্তিত না। তো রাজহাঁস নিয়ে বেশি চিন্তিত। এটা হচ্ছে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। পেনি মানে কি, পয়সা আর কি। তো পয়সার ব্যাপারে সে খুবই তোমার ওয়াইজ, কিন্তু পাউন্ডের ব্যাপারে সে একদম ফুলিশ। হুম, তার মানে থ্রিফটি উইথ স্মল অ্যামাউন্ট, মানে ছোটখাটো অ্যামাউন্ট নিয়ে সে এত, মানে আমরা যেটা বলি বজ্র আটনি ফসকে গেল। তো তোমার ছোটখাটো অ্যামাউন্ট নিয়ে সে খুবই কৃপণ, খুবই মাইজার, বাট প্রফলিগেট উইথ লার্জ অ্যামাউন্ট, বিশাল অ্যামাউন্ট। মানে সামনে দিয়া তোমার হচ্ছে যে পিছন দিয়া তোমার হাতে চলে যাচ্ছে, সে কোনো খবর নাই। সামনে দিয়ে পিঁপড়া চলে যাচ্ছে এটাতে সে, বা মশা চলে যাচ্ছে এটাকে সে খুবই তোমার ওরিড। ট্রেড অফ, হ্যাঁ, আমরা অনেক কিছুতে ট্রেড অফ করা লাগে। ট্রেড অফ মানে হচ্ছে যে কম্প্রোমাইজ করা, কোনো কিছু নিয়ে আপোষ করা। আজকে 102 জনের মধ্যে কি ডাক্তারের সংখ্যা বেশি নাকি? ডাক্তারের সংখ্যা কি বেশি? নন ডাক্তার তো আছে অনেক। ডাক্তার সঙ্গে বেশি হলে প্রবলেম হচ্ছে ডাক্তারদের তোমার ধর আমি একটা ফানি কথা বললাম, বলে দিতে হয় আমি একটা ফানি কথা বলছি, ওটা হাসো, তো ওরা সবাই হাসে। তো এর আগে হাসে না, বলে দিতে হয় যে সবাই হাসো। তো তখন আমি বুঝতে পারি যে ওরা আসলে আমার যে অবস্থা বুঝতে পারছে, নাহলে মনে হয় যে ওরা মনে হয় বুঝতে পারতেছে না। এখন আসো কাউকে যখন আমরা মানে তোমরা কেউ রেসপন্ড করতেছো না, তো আমি ভাবতেছি যে আমার কথাবার্তা আসলে বুঝতেছো কিনা। টু লিভ সামওয়ান ইন দ্য লাক, কাকে যদি তুমি মানে কাজে নামায়া মই কারে নেয়া, টু ডেজার্ট সামওয়ান ইন হিজ ডিফিকাল্টিস, কারো খুব বিপদ আপদে রাখা তাকে পালায় চলে যাওয়া, এটা হচ্ছে টু লিভ সামওয়ান ইন দ্য লাক। টু বি অল অ্যান্ড এন্ড অল, মানে কারো কোনো কিছু সুপ্রিম এম। তো ফোর্স আমরা অনেকে চিনি, ফোর্স ম্যাগাজিন থেকে তাকে চিনি আমরা। টু বি অল অ্যান্ড এন্ড অল অফ লাইফ শুড নট বি টু গেট রিচ বাট টু এনরিচ দ্য ওয়ার্ল্ড। তো ফোর্স, যে একজন বিখ্যাত ধনী ব্যক্তি ছিল, সে বলছিল আমাদের জীবনের যে সুপ্রিম এইমটা কখনোই আমাদের ধনী হওয়া উচিত না, বরং আমরা দুনিয়াকে কিছুটা এনরিচ করতে পারলাম কিনা, বা আমি যে যে পৃথিবীতে আসছি ভ্রমণ করতে, পৃথিবীতে আমার কোনো পদচিহ্ন আমি রেখে যেতে পারলাম কিনা, যে পৃথিবী আমাকে মনে রাখবে কিনা, বা আমি পৃথিবীর জন্য কিছু করতে পারলাম কিনা, এটা হওয়া উচিত আমাদের অল অ্যান্ড এন্ড অল এইম। ম্যান অফ পার্টস মানে হচ্ছে ট্যালেন্ট ব্যক্তি, যাদের প্রচন্ড মেধাবী ব্যক্তি আমরা বলতে পারি ম্যান অফ পার্টস। ডগ ডেজ, ডগ ডেজ আমরা অনেক সময় বলি যে তোমার কুত্তা পাগল, গরম চলতেছে, গরম পড়তেছে না, এমন গরম পড়তেছে কুকুর পানিতে নেমে যাচ্ছে। হুম, তো সেই অবস্থা ডগ ডেজ মানে হচ্ছে খুব হট ওয়েদার, গরম যখন পড়ে। প্রমিথিউসকে আমরা কেউ চিনি? প্রমিথিউসকে কেউ চিনি কিনা তোমরা? প্রমিথিউসকে কেউ চিনো? প্রমিথিউস এবং তার ভাই এপিথিউস, ওরা দেবতা, দুজনে দেবতা। তো দেবতা জিউস, সে
নিষেধ করছিল যে মানুষের জন্য আগুন নিষিদ্ধ, যে আগুন যাতে মানুষকে কোনোভাবেই দেয়া না হয়। তো প্রমিথিউস সে ছিল মানুষের জন্য, মানুষ প্রেমী ছিল সে। তো স্বর্গ থেকে সে আগুন নিয়ে পালাইছিল, আগুন নিয়ে পালাইছে, পৃথিবীতে চলে আসছে, পৃথিবীর মানুষকে সে আগুন পৌঁছে দিছে। তো জিউস কিন্তু খুবই রাগ করছে তোমার প্রমিথিউসের উপরে, সে প্রচন্ড রাগ করে তো জিউসকে, তো প্রমিথিউসকে এক জায়গায় বাইন্ধা রাখছে। সে একটা ইগল পাঠাইতো, প্রত্যেকদিন ইগলটা আসতো আর ইগলটা প্রমিথিউসের লিভারটা কলিজা খাই ফেলতো খুঁড়ে খুঁড়ে। তো প্রমিথিউস খুব ব্যথা পাইতো। পরদিন আবার লিভারটা জীবিত হয়ে যেত, আবার ওই ইগলটা আবার তোমার আর তার কলিজা খাইতে থাকতো। পরদিন আবার কলিজাটা ইনটেক হয়ে যেত, আবার খাইতো। মানে প্রচন্ড পেইনফুল একটা ব্যাপার, তাকে একটা বর দিয়ে দিছে। এখন এটা করে সে কিন্তু তোমার ক্ষান্ত হয় না মানুষের উপরে যে প্রতিশোধ, সে চিন্তা করলো যে প্রমিথিউসকে তো একটা শাস্তি দিছিলাম, মানুষ কেন প্রমিথিউস থেকে আগুন নিল, যেহেতু জিউস এটা নিষিদ্ধ করছে, তো মানুষকে একটা শাস্তি দেওয়ার দরকার। তো সে একটা মেয়ে বানাইছে, নাম হলো প্যান্ডোরা, খুবই সুন্দরী। প্যান্ডোরাকে সে পৃথিবীতে পাঠাইছে। তো এখন পান্ডরা তো দেবতাদের থেকে আসছে, প্রমিথিউস জানে। তো প্রমিথিউস তার ভাইকে এপিথিউসকে বলছিল তুমি খবরদার পান্ডরার সাথে মিশিও না। পান্ডরার প্রেমে সে পড়ে গেছে এবং পান্ডরার প্রেমে পড়ে সে পান্ডরাকে সে বিয়ে করবে, এটা প্রতিজ্ঞাবদ্ধ, যদিও ওকে প্রমিথিউস নিষেধ করছিল। তো বিয়ে করার পরে জিউস পান্ডরাকে একটা বক্স দিছে, বলছে এই বক্সটা কিন্তু খোলা যাবে না। এটা ছিল একটা ট্রিক্স, কারণ পান্ডরাকে সে ক্রিয়েট করছে চরম কিউরিয়াস হিসেবে, সবকিছুতে সে ব্যাপক আগ্রহী। পান্ডরাকে বলছে তোমাকে একটা বক্স দিলাম, বক্সটা খুলিও না। পান্ডরা তো ব্যাপক কিউরিয়াস, সে কিন্তু বক্সটা খুলে ফেলছে। আর বক্সটা খুলে ফেলার সাথে সাথে ওই বক্স থেকে যে জিনিসটা বেড়েছে সেটা হলো গ্রিড, লোভ, হেট্রেড, ঘৃণা। হ্যাঁ, এই জিনিসগুলো যত খারাপ খারাপ জিনিসপত্র আছে, হ্যাঁ, সব জিনিস, হিংসা, ঘৃণা, সব জিনিসপত্র বক্স থেকে বাইরে গেছে। পান্ডারা তো অবাক হয়ে গেছে। পরে পান্ডারা তাড়াতাড়ি তড়িঘড়ি করে সে বক্সটা লাগাই ফেলছে। শুধু একটা জিনিসকে সে তোমার সে প্রেজার্ভ করতে সক্ষম হয়েছে, সেটা হচ্ছে হোপ। তো সেই থেকে পৃথিবীর মানুষের মধ্যে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, অহংকার, এই জিনিসগুলো, স্বার্থপরতা ছড়াই পড়ছে। ওই হোপ, আশাটা কিন্তু ভালোভাবে রয়ে গেছিল। এই পান্ডোরা বক্স মানে খুব ঝামেলাপূর্ণ জিনিস, সামথিং ক্রিয়েটিং আনএক্সপেক্টেড প্রবলেমস, এটা বলে পান্ডোরাস বক্স। ছবিতে পান্ডোরাকে দেখা যাচ্ছে, এটা একটা পেন্টিং। সো আসলে ক্যাশ কাউ, ক্যাশ কাউ মানে সোর্স অফ স্টেডি প্রফিট, যেটা আমাদের খুব নগদ লভ্যাংশ দিবে, এটাকে বলা হয় ক্যাশ কাউ। স্মেলার র্যাট, আচ্ছা বাসার কখনো ইঁদুর মারা গেলে বা ইঁদুর পচে গেলে কেমন মনে হয় তোমাদের? বোঝা যায় এটা? বোঝা যায় কিনা, টের পাওয়া যায়? খুব দুর্গন্ধ লাগে তাই না? এটা বোঝা যায়, প্রচন্ড রকমের তোমার হচ্ছে যে টের পাওয়া যায়। তো টু, তো ওখানে মনে রাখতে পারো টু স্মেল র্যাট মানে হচ্ছে টু সাসপেক্ট ফাউল ডিলিং, কোথাও খুব বাজে কিছু একটা হচ্ছে এরকম। আই টু আই, এটা হলো চোখে চোখ রেখে, হ্যাঁ, শেয়ারিং দ্য সেম ভিউ। ইন দ্য নিক অফ টাইম মানে একদম শেষ মুহূর্তে, এট দ্য লাস্ট পসিবল মুভমেন্ট। যে তোমাদের মধ্যে বিসিএস ফর্ম ফিল আপ করছো কারা কারা? কারা কারা ফর্ম ফিল আপ করছো? হুম? আচ্ছা, তোমাদের মধ্যেও অনেক কয়েকজন থাকবে যারা একদম 30শে জানুয়ারিতে যায়, একদম 30শে জানুয়ারি একদম 11th আওয়ারে যায় ফর্ম ফিল আপের জন্য ট্রাই করবে, সার্ভার বন্ধ, কান্নাকাটি করবে, হাই রে ফর্ম ফিল আপ করতে পারলাম না, পিএসসি এর গালাগালি করবে, পিএসসির বাজে সার্ভার, আমি ফর্ম ফিল আপ করতে পারলাম না, ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। প্রতিবার এরকম হয়, হয় কিনা? 42 পিসেস হয়েছে কিনা ডাক্তাররা বলো তো, হয়েছে কিনা এরকম, কয়েকজন কান্নাকাটি করছে কিনা ফর্ম ফিল আপ করতে পারে নাই? 1 মাস সময় দিছে, এরপরও কান্নাকাটি করতেছে, পিএসসি সার্ভার খুব বাজে, খুব খারাপ সার্ভার। শেষ দিন প্রচন্ড রকম লোড যায়, কারণ আমরা নিজেরা যেটা সার্ভার চালাই আমরা জানি, সার্ভারের মধ্যে তোমার হয়তো সার্ভার নিতে পারে 1 লাখ লোড, 2 লাখ লোক একসাথে ঢুকছে, কি পরিমাণ ঝামেলা হয় সেটা আমরা বুঝি। তো কয়েক পিএসসি এর গালাগালি করে, ওদের সার্ভার নাকি দুর্বল, শেষ মুহূর্তে যে সেটা করতেছে। ওইটা হচ্ছে যে তোমার ওই যে আমার আম্মা এক সময় বলে পাচা গু আসলে বদনা টানাটানি, এটা বলা ইন দ্য নিক অফ টাইম। তো 11th আওয়ারে কোনো কাজ করবো না, নেভার এভার, কখনো না, সবসময় হাতে টাইম রেখে একটা কাজ করবা। তুমি কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করবা, এটা হাতে টাইম রেখে তুমি অ্যাপ্লাই করবা। চাকরি দরখাস্ত করবা, হাতে টাইম রেখে একটু অ্যাপ্লাই করবা। হুম, তুমি এক্সাম হলের জন্য বের হবা, হাতে টাইম রেখে বের হবা অলওয়েজ। ওকে, শেষ দিনের জন্য অপেক্ষা করবা না। টুট ইউর ওন হর্ন, নিজের ঢোল নিজে পেটানো, বোস্ট অফ, খুবই। প্রিটি পেনি, ভেরি এক্সপেন্সিভ, ডায়মন্ড দেখা যাচ্ছে এখান দিয়ে, হ্যাঁ? খুবই এক্সপেন্সিভ একটা ব্যাপার স্যাপার। টু পুট ইন এ ওয়ার্ড,
মানে সাপোর্ট করা বা রিকমেন্ড করা। ওকে, রেড লেটার ডে নাম শুনে বোঝা যাচ্ছে এটা খুবই তোমার কি হয়েছিল দিনে, কি হয়েছিল দিন জানো, জানো না ওদিন? না ওইটা তো আছে স্বাধীনতা দিবস, আর ওই দিন আমি বিয়ে করছিলাম 2008 সালে, সেটা তোমাদের জানা দরকার। তুমি আমার কাছে পড়তেছো, যদি না জানো তাহলে কেমন হবে? 26 মার্চ আমি বিয়ে করছিলাম 2008 সালে। তো এটা আমার জন্য একটা রেড লেটার দেয়, এই জন্য আমি ওইখানে আনছি আর কি। এটা এটা আনলাম কেন, কারণ যাতে আমার যেদিন বিয়ের দিন সেদিন যাতে একটা তোমার উইকেন্ড থাকে, অলরেডি উইকেন্ড থাকবে আমার 26 মার্চ, আমি বাসায় থাকতে পারবো ওই দিন। তো একটা ভালো সুবিধা, তোমরা এটা করতে পারো সবসময়, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বর, এগুলোতে বিয়ে করবো, তাহলে ধরো তুমি ওই দিন ফ্রি থাকতে পারবা, হ্যাঁ খুবই একটা ভালো থাকতে পারবা আর কি। ওদিন বউ তোমার জন্য রান্না বান্না করবে, মেয়েরা হাজবেন্ডরা তোমাকে উপর টুপর দিবে, এরকম একটা ব্যাপার থাকবা। তো আসো, আমাদের আমাদের আগের ব্যাচে একটা স্টুডেন্ট ছিল শেখ সিফাত। সিফাত কি ক্লাসে আসছে আজকে? সিফাত তুমি আসছো ক্লাসে আজকে? সিফাত ক্লাসে আসে নাই। তো আসলে তোমার সিফাতকে নিয়ে, সিফাত ক্লাসে আসে না মনে হয়। যাই হোক, তো শো ওয়ান্স ইনকম্পিটেন্স। ইনকম্পিটেন্স মানে হচ্ছে যে আমরা যেটাকে বলি কাটে স্যাড ফিগার। কাটে স্যাড ফিগার মানে কারো অদক্ষতা তোমার হচ্ছে যে আহ, ইয়া করা, মানে প্রকাশ হয়ে যাওয়া, এরকম আর কি। অনেকে জোকস পড়া শুরু করছে না? ঠিক আছে, ওকে, পরে করে নিতে পারবো, সমস্যা নাই। পুলিশ ব্যাডমিন্টন হলে এই ডে গুলো তো দূরে থাকতে হবে, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে লুক ফর ডিসকভার মিনিং, মানে হাইডেন মিনিং খুঁজে বের করা। সো টু রিড বিটুইন লাইন্স, কোনো ইমপ্লিসিট কোনো মিনিং আছে কিনা, হ্যাঁ কোনো কিছুতে। আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি, তো তোমরা অনেক ট্রাই করো যে ভাই যে কথাটা বললে এটার ভিতরে আসলে কি বোঝাতে চাইছে। অনেকে আবার আমরা বলি যে টিউবলাইট কই, আমি যে বুঝি না এই জোকসটা, এখন জিজ্ঞেস করলে তো আবার লোকজন আমাকে টিউবলাইট বলবে, তাহলে জিজ্ঞেস না করি। এগুলো হচ্ছে আসলে টু রিড বিটুইন দ্য লাইন্স। বলবো তুই শুনতে চাও না, আচ্ছা ঠিক আছে, বলবো একদিন। থ্রু thick and thin, so keeping your family strong through thick and thin। thick and thin মানে thick and thin মানে হচ্ছে তোমার সর্বাবস্থায়, তোমার সুসময়ে অসময়ে দুঃসময়ে সব সময় সাথে থাকা, এটা হচ্ছে থ্রু thick and thin আন্ডার অল সার্কামস্টেন্সেস নো ম্যাটার হাউ ডিফিকাল্ট। জীবনে যত কঠিন সময় আসুক, এরকম thick and thin অবস্থা থাকতে হবে। such a give a wide berth, যে কাউকে একদম ডেকে এনে পাবলিকলি একদম সবার সামনে কাউকে খুবই প্রচন্ড রকম অপমান করা, পাবলিকলি কন্ডেম, কিংবা ওয়াইড বার্থ। সো যারা এরকম খুব স্লো, একজনের তোমার পায়ের নিচে ঘাস জমে গেছে, কিন্তু তোমার হচ্ছে যে সে ওইটা কাটতেছে না। গোপ খেজুরে যেরকম, এটা কয়েক রকম মিনিং আছে। গোপ খেজুরে পড়ছিল না, বাংলা ম্যাডাম পড়াছিল না তোমার? গোপ খেজুরের একটা মিনিং আছে, এরকম এক লোক তোমার সে শুয়ে শুয়ে আছে, এখন সে প্রচন্ড ক্ষুধার্ত, তার গোফের মধ্যে খেজুর এসে পড়ে আছে, এরপর সে খাইতেছে না, মানে এত সে অলস, হ্যাঁ? গোপ খেজুরে, তো খুব অলস। তো এটা হচ্ছে গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট, লটার অ্যারাউন্ড, মানে যে প্রচন্ড রকম গড়িমসি করে আর কি, লটার অ্যারাউন্ড করে সে, গড়িমসি করে, লেট সবকিছুতে অলস। এখন আসো, তা আমাদের তোমার মিরপুরের লোকজন, তো তোমরা এখানে আসো মিরপুরের যেই, ওখানে আমরা জানি ওখানে অনেক ভালো বর্ষাকালে সুন্দর সুইমিং পুলের মতো একটা ইয়ে থাকে। মিরপুরে ওরা সাঁতার পারে না সবাই, ওরা বর্ষাকালে সাঁতার শিখে ফেলে মিরপুরের লোকজন। তো ওখানে আমাদের সচিবরা প্ল্যান করছিল ওখানে একটা ওয়াটার কার চালু করা যায় কিনা। তো যদিও না আইডিয়া দ্যাট ডাজ নট হোল্ড ওয়াটার, তো এটা আলোর মুখ দেখে না আর কি। হোল্ড ওয়াটার মানে বিলিভেবল, এটা খুবই একটা তোমার আলোর মুখ আর দেখে নাই, মানে যেটা হালে আমরা কি বলি, আইডিয়াটা হালে পানি পাই নাই, আমরা বাংলায় বলি হালে পানি পাই নাই। তো আসলে এই ওয়াটার কারের আইডিয়াটা হালে পানি পাই না। আর মিরপুরবাসী যথেষ্ট ওরা একটা ইয়ে হবে, তাই না? ওরা যথেষ্ট রকম অফেন্ডেড হবে যে আপনারা আমাদেরকে নিয়ে তো ইয়া করেন, এইভাবে বলা তো ঠিক না। না, আমি মিরপুরবাসীকে দুঃখ প্রকাশ করতেছি, আশা করি কেউ নাই মিরপুরের, না? ঠিক আছে, এটা ঢাকার মিরপুর না, এটা অন্য আরেক জায়গায় মিরপুর আছে এরকম। তো এখন আসে, আমরা অনেক সময় তোমার স্বপ্নে এরকম অনেক কিছু দেখি। হুম? আমরা এরকম
স্বপ্নে স্বপ্নে দেখি আমরা এরকম, স্বপ্নে অনেক ভালো ভালো জিনিস দেখি। স্বপ্নে আমাদের মেয়েরা আমাদের কাছে এরকম তোমার লিফট চাই না, লিফট চাই এখন। এরপরে আমরা ঘুম থেকে জেগে দেখি যে আসলে যেটা দেখছিলাম এটা আসলে এরকম সঠিক না। তো আমরা এরকম আসলে কি ঘটে যাচ্ছে এটা সম্পর্কে আমরা অনেক সময় এটা অ্যাওয়ার থাকি না। এটা নেগেটিভ অর্থ। বিষয়টা হচ্ছে তোমার সামনে দিয়ে অনেক অনেক সময় এরকম অনেক কিছু হয়ে যায়, কিন্তু আমরা সেটা তোমার আনঅ্যাওয়ার থাকি না। যা সমূহ যে বিপদ, তুমি বালিশের মধ্যে যে মাথা ঢুকাই দিছো এভাবে, এরকম সমূহ বিপদ থেকে যারা এরকম কেয়ারফুল থাকে না, ডেঞ্জারাস একটা অবস্থা। তো এটা হলো হেড, হেড ইজ ইন দা ক্লাউডস। ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করতে পারো, অনেকগুলো ওয়েবসাইট আছে, কিন্তু আমি বলবো আগে বইগুলো পড়ে ফেলো। হ্যাঁ, আগে বইগুলো পড়ে ফেললেই এনাফ হবে। সাইফার্সের 3 in 1 যেটা, ওটা পড়ে ফেলতে পারলে ভালো হয়। সাইফার্সে একটা বই আছে। তবে যারা প্রথমবার প্রিলি দিবে তাদের জন্য মনে হয় এটা পড়া পসিবল হবে না। যারা প্রথমবার প্রিলি দিচ্ছ ওরা আপাতত তোমার ইংলিশ কম্পিটিটিভ অথবা মিরাকল পড়লে হবে। যারা সেকেন্ড টাইম প্রিলি বা থার্ড টাইম প্রিলি দিচ্ছ ওরা সাইফার্সের 3 in 1টা ভালো করে পড়ে ফেলো। তো এরকম আসলে আমরা তোমার এরকম অনেক সময় দুঃস্বপ্ন দেখি, এগুলা তোমার এরকম দুঃস্বপ্ন আমরা অনেকে দেখি, যাই হোক দুঃস্বপ্ন দেখাটা ঠিক না। এখন আসে বার্ডস আই ভিউ, দ্য অ্যাপিয়ারেন্স অফ সামথিং সিন ফ্রম অ্যাবাভ। এটা হচ্ছে কাতারের একটা এয়ারপোর্ট, সরি স্টেডিয়াম। হ্যাঁ, পাখির চোখে পুরোটা দেখা, উপর থেকে তুমি এরকম পুরোটা একটা দেখে, পাখির চোখে পুরোটা একটা অ্যাপিয়ারেন্স দেখে ফেলা, বার্ডস আই ভিউ। এখন তো তোমার সবাই ড্রোনের যুগ, সবাই ড্রোন কিনে কিনে তোমার ভিডিও করতেছে সবাই, তাই না? ড্রোন শট নেই, রাইট। উইথ ওপেন আর্মস, খুব উষ্ণভাবে, খুব ওয়ার্মলি কাউকে আমরা যদি গ্রহণ করি, তার মানে খুব মানে কি হৃদয় প্রসারিত করে, হাত বাহু প্রসারিত করে কাউকে গ্রহণ করা উষ্ণভাবে, ওয়ার্মলি। গিভ আ হ্যান্ড, হাত বাড়া দেওয়া মানে কি কাউকে হেল্প করা। টু হিট দ্য রুফ, তুমি কারো মাথার মধ্যে, রুফের মধ্যে একটা, তুমি ধরো মনে রাখতে হবে, তুমি কার মাথার মধ্যে বাড়ি মারলা, ওই বেড়া কিছু পারস না তুই, তুমি তারপর একটু রাগ করলা, টু ভেরি অ্যাংরি। টু ভেরি অ্যাংরি মানে হচ্ছে টু হিট দ্য রুফ। ওকে, অ্যাট সিক্সেস এন্ড সেভেন্স, তুমি যখন খুব কনফিউজড হয়ে যাও, পারপ্লেক্সড হয়ে যাও, ডিসঅর্গানাইজড হয়ে যাও, তাকে বলা হয় অ্যাট সিক্সেস এন্ড সেভেন্স, হতবুদ্ধি হওয়া, এলোমেলো হয়ে যাওয়া, হ্যাঁ বিভ্রান্ত হয়ে যাওয়া। পিভটাল কোয়েশ্চেন মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সব প্রচেষ্টা যখন আমাদের, আমরা বলি যে ধুলাই মিশে গেল না, এন্ড ইন স্মোক, কাম টু নাথিং। লাইটার অন ইউর পার্স, তো ধরো তোমার পার্সের মধ্যে একটা লাইটার আছে, ধরো একটা গ্যাস লাইটার, তো এটা তো খুব দামি না, তাই না, খুব চিপ। লাইটার অন ইউর পার্স মানে হচ্ছে চিপ, কোনো সস্তা কোনো জিনিস। টার্নের ডিফিয়ার মানে কাউকে অবজ্ঞা করা, না শোনা, ডিসরিগার্ড অগ্রাহ্য করা। ইন দ্য গুড বুক অফ, আমরা অনেক সময় আমাদের অফিসের বসের গুড বুকে থাকি, তাই না? তো গুড বুকে থাকা মানে হচ্ছে ইন ফেভার, উইথ কারো ফেভারে থাকা। মানে তুমি আমার এখন গুড বুকে আসো, যে বলি তুমি যে আমার গুড বুকে তোমার নাম লেখাই দেয়, তাহলে তোমাকে অনেক ভালো কাজ করতে হবে। একটা লো ওয়েভ মানে হচ্ছে কোনো কিছু ডিক্লাইন করা। তো এখানে লোকজন মিটিং করতেছে, ওদের কোম্পানি প্রফিট ডিক্লাইন করতেছে, সেলস ডিক্লাইন করতেছে, মানে একটা লো ওয়েভ আছে। সো এক আর্মস লেংথ মানে হচ্ছে খুবই শর্ট ডিস্টেন্সে, তোমার এক হাত দূরত্বে, ও আমার থেকে মাত্র এক হাত দূরত্বে আছে। একটা আর্মস লেংথ মানে হচ্ছে একদম শর্ট ডিস্টেন্সে থাকা। আর ডার্ক হর্স মানে হচ্ছে, তোমরা এখানে যারা কোথাও কেউ নেই নাটকে যারা দেখছো, তো এই নাটকের শেষ দৃশ্যে যেটা হয়, বাকের ভাইয়ের ফাঁসি হয়ে যায়। বাকের ভাইয়ের ফাঁসি হওয়ার পরে তখন তার ডেড বডি রিসিভ করতে তার যে প্রেমিকা মুনা আছে, হ্যাঁ, মুনাকে যখন জিজ্ঞেস করে যে আপনার কি হয় সে, তো সে বলে কেউ না, আমি কেউ না। মানে আর ডার্ক হর্স মানে হচ্ছে আননোন পার্সন, মানে যার নাম আমরা জানি না, কেউ না।
সো অ্যাসিড টেস্ট, এই ছবিটার আমরা কি বুঝতে পারতেছি এটা কি পরীক্ষা বলতো? এটা পরীক্ষাটা কার নেওয়া ছিল? সতীদাহ না, ঠিক সীতার অগ্নি পরীক্ষা, রাইট। তো সীতাকে যখন রাবণ তুলে নিয়ে গেল ওদের দেশে, তখন সীতার তার সতীত্ব ঠিক আছে কিনা, তো এটা নিয়ে অনেকে সাসপেক্ট তোমার করতে থাকলো, সাসপিশিয়াস হয়ে গেল অনেকেই। তো সীতা নিজেও চাইতেছিল যাতে ও কি ভুল না বোঝে, তো তাকে এরকম অগ্নি পরীক্ষায় ফেলা হলো। তো okay, তো এরকম আগুন দিয়ে তার পরীক্ষা করে নেওয়া হচ্ছে, তো যদি সে অসতী হয় তাহলে সে পুড়ে যাবে, যদি সতী হয় তাহলে সে পুড়বে না। এটা বলে এসিড টেস্ট, অগ্নি পরীক্ষা টার্মটা আসলে সেখান থেকে আসছে। এই যে হনুমান দেখতেছে, ওরা দেখতেছে এখান দিয়া, হ্যাঁ। এই ম্যান অফ পার্টস আমরা আগে বলছিলাম, বলতে ম্যান অফ পার্টস মানে কি ছিল? ম্যান অফ পার্টস মানে কি ছিল? অনেক গুণী ব্যক্তি, তাই না? সারা পণ্ডিত এবং অনেক গুণী ব্যক্তি, ট্যালেন্ট ব্যক্তি, হ্যাঁ, অনেক গুণে গুণান্বিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, ম্যান অফ পার্টস। ক্ল্যাশ অফ টাইটান্স, তো টাইটান্স মানে হচ্ছে দেবতা, টাইটান তো দেবতা, ওরা বলে টাইটান। ক্ল্যাশ অফ টাইটান মানে দেবতাদের যে যুদ্ধ, মানে রাজা রাজা যে যুদ্ধ, বলি রাজা রাজা যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এরকম পলিটিক্যাল ক্লাস গুলো এরকম যে নেতাদের কিছু হচ্ছে না, সাধারণ মানুষ শেষ পর্যন্ত মারা যাচ্ছে, তাই না? বিগ হেডেড, এখানে একটা লোক দেখা যাচ্ছে, যথেষ্ট বিগ হেডেড বোঝা যাচ্ছে, তাই না? মাথা তো অনেক বড় না, বিগ হেডেড। তো আমরা বলতে পারি যে বিগ হেডেড এই লোকটার, সে প্রচন্ড অহংকারী ছিল না, প্রচন্ড অহংকারী ছিল, এবং এই অহংকারী তার মানে একদম করুণ পরিণতি, নির্মম পরিণতি ঘটে যায় তার। বিগ হেডেড মানে হচ্ছে অহংকারী খুবই। তো কারো গুড বুকে থাকাটা যেরকম মানে ফেভারে থাকা, অনেক সময় আমরা যখন বসের ব্যাড বুকে থাকি, বস আমাদেরকে এরকম খুব বকাঝকা করতে থাকে এরকম। তো ব্যাড বুক মানে ডিসফেভার। সরি, একটু হোল্ড করো। পেশেন্টটাকে ছেড়ে দিচ্ছি অনেক আগেই, কিন্তু আগের পেশেন্টরা এখনো ফোন দিতে থাকে, বলে যে অন্য কোনো দিকে দেখাইতে। তো ব্লু ব্লাড জিনিসটা কোত্থেকে আসছে? ব্লু ব্লাড, দেখো এই যে রাজ পরিবার, তো, দেখছো ওরা এই দেখা যাচ্ছে ওদের যে তোমার ব্লু ব্লাড না, আমরা নিশ্চিত হয়ে নিলাম যে আসলে ওদের ব্লু ব্লাড কিনা। এই দেখা যাচ্ছে ব্লু ব্লাড, এই দেখা যাচ্ছে হাতের মধ্যে কতগুলা ব্লু না। ব্লু ব্লাড মানে হচ্ছে অ্যারিস্টোক্রেটিক, যখন খুব রাজকীয় তাকে বলে আমরা ব্লু ব্লাড। তো ব্যাড ব্লাড মানে কি তাইলে? ব্যাড ব্লাড মানে হচ্ছে মনোমালিন্য। এখানে দুজনের মধ্যে ওদের খুব ঝগড়া করতে দেখা যাচ্ছে, শত্রুতা, ব্যাড ব্লাড। তো অনেক সময় আমরা খুব খুব হার্মলেস, স্মল এন্ড হার্মলেস লাই আমরা অনেক সময় বলে থাকি, তাই না? তোমাদেরকে ছোটবেলায় তোমাদের বাবা মার এরকম হাসপাতাল নিয়ে গেছিল, চলো আমরা একটু হাঁটে আসি, হাঁটে আসার কথা বলে তারপরে তোমাকে ডাক্তারখানায়, বিশেষ করে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে, এরকম আমাদের প্রচুর মিথ্যা কথা বলতে হয়। তো এটা একটা হার্মলেস স্মল লাই, এটাকে আমরা বলি যে হোয়াইট লাই। ওয়েদার কক, পিঁপড়া কামড়ের কথা বলতে ইনজেকশন লই, হ্যাঁ। জিলাপি, কোনটা জিলাপি নাম আসুন? ওয়েদার কক মানে হচ্ছে এখানে এই যে ককটা দেখা যাচ্ছে, সে কি করবে? বাতাস যেদিকে, সে হচ্ছে মানে সেদিকে ঘুরে যাবে, তাই না? এটা তো বানানো হয়েছে এমন ভাবে যে বাতাস যেদিকে, সে তো সেদিকে তোমার মুভ করতে থাকবে, রাইট? এরকম আমরা অনেক আহ, লোকজনকে চিনি যারা হচ্ছে বিহেভস অ্যাকর্ডিং টু দ্য সার্কামস্টেন্স, মানে বাতাস যেদিকে
ওরা হচ্ছে যে সেদিকেই যেতে থাকে, মানে যাদেরকে আমরা সোজা বাংলা বলতে পারি সুবিধাবাদী লোকজন। তো তাদেরকে বলা হয় ওয়েদার কক, সুবিধাবাদী। উইডোস মাইট, এটা অবশ্য তোমার জেসাসকে নিয়ে একটা চিত্রকর্ম থেকে নেয়া এখানে। তো একজন বয়স্ক উইডো, উনি খুব অল্প সাহায্য করতেছে, তো স্মল কন্ট্রিবিউশন, কিন্তু এই স্মল কন্ট্রিবিউশন থেকে অনেক বিগ কিছু হতে পারে। সো স্মল কন্ট্রিবিউশন এটাকে মহিমান্বিত করা হয়েছে, সব ধর্মেই করা হয়েছে। সো এটা উইডোজ মাইট। জিলাপি না? আচ্ছা রাফিল, একটা জিলাপি ওই একটা ছবি করে দিয়ে দাও, ওই যে একটা জিলাপির ইমোজি দিয়ে দাও এখান দিয়ে, ওরা খাক ভার্চুয়ালি। তো এখন এই যে ওয়াইল্ড গুজ যে জালেবি খাইতে চাচ্ছে, ওরা ওয়াও জালেবি খাইতে চাচ্ছে, এই ওয়াইল্ড গুজকে যদি তোমরা দৌড়াও কি হবে তাহলে? দৌড়তে পারবে এটা? এটা একটা পন্ডশ্রম হবে, তাই না? ওর্থলেস ইফোর্ট হবে, এরকম তোমার আহ, ধরা যাবে না, তাই না? ওরা উড়ে চলে যাবে, তো এরকম ওয়াইল্ড গুজকে চেস করাটা ঠিক হবে না, এটা হবে একটা ওর্থলেস ইফোর্ট। টার্নের ডিফিয়ার, এটা বলছি আগেই, সেটা ইগনোর হোয়াট সামওয়ান সেইস, কারো কথাবার্তা এটাকে পাত্তা না দেয়া, এটা ইগনোর করা, এবং কানের মধ্যে এরকম তুলে দিয়ে থাকা। অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাইয়া, মানে দাম্পত্য জীবনে হ্যাপি হওয়ার আম, মানে একটা কিছু টিপস আমাকে দেন। আমি তোমাদের একটা টিপস দিতে পারি, সেটা হলো তুমি মানে কিছু বলবা না, মানে চুপ করে, মানে যত অভিযোগ দেয় যা কিছু বলবে তুমি চুপ করে শুনে থাকবা, আর একটু তুমি তুমি বুঝছো বিষয়টা, এটা ভাব দরকার। মানে তুমি বিষয়টা খুব গুরুত্বের সাথে তুমি দেখছো, মানে ও যে অভিযোগটা করতেছে এটা তুমি খুব গুরুত্বের সাথে তুমি বিবেচনা করতেছো, এটাই আমার আমার নামে অভিযোগ করলে আমি বলি হ্যাঁ আচ্ছা এটা, আমি একটা ভাব ধরি যে আমি বিষয়টা আসলে খুবই গুরুত্বের সাথে দেখতেছি। এরকম যদি একটা ভাব ধরো তাহলে হচ্ছে তুমি উপেক্ষা করা আর বেশি প্রবলেম, মানে তুমি হচ্ছে যে মানে শুনে ওই এক কান দিয়ে আরেক কান দিয়ে ভাড়া করে দিই, এরকম একটা ব্যাপার আর কি, তাহলে তুমি অনেক হ্যাপি হইতে পারবা, দেখি ঝামেলা লাগবে না। কথা বললেই দেখবো অনেক ঝামেলা লেগে যাবে। হ্যাঁ, এই 5 বছর প্রেম করা আর বিয়ে করা একসাথে নিচে থাকা কিন্তু এক কথা না। তো একসাথে নিচে থাকলে যে কারণে তোমার ঝামেলাগুলি হয়, কারণ ও তো প্রেম করছে 5 বছর, তখন একজন একজনকে কথা শোনাইতো, হ্যাঁ প্রচুর ওজারি করতো। এখন এটা একসাথে নিচে থাকার পর এটা কিন্তু তোমার খুব একটা টলারেবল কন্ডিশনে থাকে না। তো এই জন্য হচ্ছে তুমি সব শুনে থাকবে, হ্যাঁ বুঝতে পারছো বিষয়টা, তুমি মানে তুমি খুব গুরুত্বের সাথে দেখছো অভিযোগটা, অনেক গুরুতর অভিযোগ, তুমি তদন্ত করে দেখবা অভিযোগটা আসলে, কিন্তু আসলে তুমি কিছু করবে না। এইটা যদি মানতে পারো তাহলে দেখবে লাইফ অনেক তুমি ভালো থাকতে পারবে। হ্যাঁ, টার্নের ডিফি আর সবসময় বোবার কোনো শত্রু নাই, হ্যাঁ এটা বোবার কোনো শত্রু নাই, রাইট। তো আহমেদ মাসুমের জন্য এটা যথেষ্ট রকমের, আমি মনে করি এটা ওর জীবনে একটা দুঃসহ অভিজ্ঞতা, এভাবে পরিমণি রাজের সাথে এবার নটটা টাই করে দিল, এটা খুবই একটা দুঃখজনক। সো টাই দ্য নট মানে হচ্ছে শকিং একটা নিউজ। তো টাই দ্য নট মানে হচ্ছে যে কারো বিয়ে, হ্যাঁ বিয়ে হয়ে যাওয়া। অনেকে বলে ভাই আপনি শুধু পরিমণির ছবি আপনি কেন দেন? ভাই এখন মার্কেটে আমি কিছু সার্চ দিলে শুধু পরিমণি আছে, আমি কি করতামটা কি, আমি যেটা সার্চ দিই গুগলে ওটাই শুধু উনি আসে, তাই আমি এই জন্য ওনার ছবি আনি, আর তোমরা ওনাকে বেশ পছন্দ করো, তো এই জন্য আমি ওনার ছবি আনি। ও ভাই শুধু ওনার ছবি দিচ্ছেন, এটা তো হলো না বিষয়, আরো অনেকে ছবি দিতে পারেন। মার্কেটে তো চলে ওনার মানে সবকিছু লাইক, মানে সবকিছু লাইক কমেন্টে ভরপুর খুবই, হ্যাঁ অনেক পছন্দ করে সবাই। তো না আমি তোমাদের ফেভারিট সেজন্য নিয়ে আসি, আসলে তোমরা তো প্রচুর লোকজন লাইক টাইক দিয়ে রাখো। চুজিং বিটুইন স্কাইলা এন্ড চার্বডিস। তো ওরা হচ্ছে যে দুজন, এই যে এরা খুবই তোমার, এখানে আমরা একটা সিনারিও একটা কল্পনা করি, ধরো এই যে তোমার যে জাহাজের মধ্যে যে যাত্রী লোকজন আছে, ওরা এদিকে আসলে এই সাপগুলো ওদেরকে খাই ফেলবে যদি এখানে যদি আসে, তাই না? আর এদিকে যেতে চাইলে ওরা হচ্ছে যে এখানে ঘূর্ণির মধ্যে পড়বে, মানে ওরা এখানে আসে কি হয়ে গেছে, আটকে গেছে এখানে আইসা। এদিকে গেলে ওরা হচ্ছে যে এরা খুব দুজন, এরা খুব মানে বিশ্রী দেবতা আর কি, ওরা দুজন বিশ্রী দেবতা, দুদিকেই বিপদ, হ্যাঁ দুদিকে বিপদ, এদিকে গেলে বিপদ, সাবমেরিন দিয়ে গেলে হয় উভয় সংকট, ওরা দুদিকেই বিপদ এখানে, এরা খুব স্কাইলা এবং চ্যারেবডিস ওরা হচ্ছে খুবই দুজন খুব খারাপ দুজন দেবতা। তো তোমার এখন দুদিকে বিপদ, কোনো ওয়ে নাই আসলে। যে স্লোপোক, স্লোপোক মানে হচ্ছে যেরকম যারা খুব, মানে তুমি কি একজন পোক করতেছো অনেক, সে এত স্লো, সে হচ্ছে লড়াচড়া নাই কোনো, প্রচন্ড অলস, যারা ঢিলা ঢালা তুমি বলতে পারো এটাকে ঢিলা, হ্যাঁ
এটা হচ্ছে যে প্রচন্ড ঢিলে এরকম যারা, ওদের বলে স্লো পোক। কুম্ভকর্ণের মতো, রাইট, কুম্ভকর্ণ যে তোমার 6 মাস ঘুমাই বছরে। সাউন্ড প্রবলেম হচ্ছে খুব? সবার কি সাউন্ডের প্রবলেম নাকি একজনের সাউন্ডের প্রবলেম শুধু? আচ্ছা, কেয়া তুমি তাহলে একটু লিভ নিয়ে আবার জয়েন করো, লিভ নিয়ে জয়েন করো, ওকে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তোমরা জানো যে কিছুদিন আগে বলছিল জনগণ ভোট দিয়ে বারবার আমাদের ক্ষমতায় এনেছে। তো আমরা জানি জনগণ বারবার যে ভোট দেওয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আনছে। তো এটা পাবলিক অপিনিয়ন মানে হচ্ছে স্ট্র ভোট। স্ট্র ভোট মানে হচ্ছে পাবলিক অপিনিয়ন, মানে জনমত, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। স্কেপ গোট মানে হচ্ছে, আমরা এই টার্মটা খুব শুনবা যে ওকে স্কেপ গোট বানানো ঠিক হবে না, তাকে স্কেপ গোট বানানো ঠিক হবে না। তো আমরা এরকম তোমার হচ্ছে যে হম ভোট রাতে হয়েছে, এটা একটা ভালো দিক তোমার আমাদের এখানে। তোমার রাতে তো শুধু মানে ভোটও যে হইতে পারে সেটা একটা, হ্যাঁ, বলির পাঠায়। তুমি একজন নির্দিষ্ট একজনকে তুমি সবকিছুতে শুধু ওকে দোষারোপ করলে একজনকে, হ্যাঁ। তো যেরকম হয় অফিসের যখন কোনো ব্যাপার ঘটে যায়, তখন ওই যে নিচের সারে যে অফিসার আছে, ও তাদেরকে স্কেপগোট বানানো হয়, উপরের লোকজনকে বাঁচা দেওয়া হয়, একজনকে বলির পাঠা তোমার বানায় ফেলা হয়। আমরা দেশের এটা, এটা কিন্তু গ্লোবালি এরকম একটা জিনিস চলে, বা দেশের মধ্যেও কোনো ঘটনা ঘটতে দেখলে আমরা একজনকে বলির পাঠা বানাই দেই, হ্যাঁ, বিভিন্ন রকমের চেতনা বা বিভিন্ন রকমের কথাবার্তা বলে বলির পাঠা বানানো হয়। স্কেপগোট, ব্লেম টু আদার্স, সব জায়গায় হয়, হ্যাঁ। সো স্নেক ইন দ্য গ্রাস, স্নেক ইন দ্য গ্রাস মানে এখানের মধ্যে এই যে ঘাসের ভিতরে যে সাপ লুকাই থাকে, তুমি হচ্ছে যে কি সেকেন্ড দ্য গ্রাস, তুমি তো মাসুম বলছে বউ। আচ্ছা, সেকেন্ড দ্য গ্রাস মানে এই যে তুমি তো এটা দেখতে পাবে না, না এটা হাইডেন এটা। মাসুম, তোমার রেটিং তো অনেক কমে গেল, তো এখানে অনেক মেয়েরা ক্লাস করতেছে, ওরা তোমার রেটিং কমা দিবে। তো ওরা যদি তোমার ধরো তোমার জন্য যদি ভালো পাত্রী আসে, সুপাত্রী আসে, ওরা তোমার নামে এরকম বলবে যে উনি তো প্রচন্ড নারী বিদ্বেষী একজন ব্যক্তি। মার্কেট ডাউন করে দিবে, একদম মার্কেট ডাউন করে দিবে। হাইডেন এনিমি, হ্যাঁ, স্নেক ইন দ্য গ্রাস মানে হাইডেন এনিমি। বিলিভস এন্ড বাউন্স মানে হচ্ছে তোমার প্রচন্ড ফাস্ট, হ্যাঁ, মাছ স্পিড, অনেক বেশি ফাস্ট। বাই লিভস এন্ড বাউন্স মানে লাফায় লাফায় চলা আর কি, হ্যাঁ, প্রচন্ড ফাস্ট। তো আসলে আমরা এরকম তোমার যখন পাশের পাশের আন্টিরা যখন আমাদের তোমার মায়েদের সাথে কথাবার্তা বলে, তখন অনেক কথাবার্তা বলা শুরু করে, হ্যাঁ ভাবি, তো আমার তো ছেলে তো ওই করতে সে করতেছে, হ্যাঁ আপনার মেয়ে কি করতেছে, আরে কি বলেন, ও তো সে করে সে করে ফেলছে, এরকম প্রচুর তোমার, হ্যাঁ, বদনাম করে এগুলো সেরকম। বিট অ্যাবাউট দ্য বুশ, হ্যাঁ, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে, ইরিলেভেন্ট ডিসকাশন বলে, আন্দাজে কথাবার্তা বলে, প্রচুর আলতু বলতে কথা বলে। তো এটাকে বলা হয় বিট অ্যাবাউট দ্য বুশ, ইরিলেভেন্ট ডিসকাশন, অপ্রাসঙ্গিক কথাবার্তা, আন্দাজে মন্দাজে কথাবার্তা, আন্দাজে ঢিল মারা, এরকম বিট অ্যাবাউট দ্য বুশ। সো বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু। ডানে যে ছবিটা, এটা খুবই দুঃখজনক একটা ছবি, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন উনি, সম্ভবত একজনের কাছে ক্যালকুলেটর চাওয়াই, তার উপরে তোমার কিছু তারই সহপাঠী আরো কিছু ছাত্র তার উপর খুব অ্যাটাক করে। তো এটা বলে বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু। তাহলে ওর আমরা বডিতে স্পট দেখতে পাচ্ছি, নির্মম ভাবে প্রহার করা, সিভিয়ারলি অ্যাটাক করা কাউকে, এস এম হলে না। আচ্ছা, তো খুবই নির্মম। আমরা আসলে আমরা আরো মানবিক হওয়ার চেষ্টা করা উচিত। আমরা ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে মানবিকতার যে চর্চাটা, তো এই কিছু জিনিস আসলে তোমার এটা কেউ কাউকে শেখাতে পারে না, এগুলো ফ্যামিলি থেকেই এডুকেশনটা দিতে হয়। তো আমরা যদি আরো বেশি মানবিক হই, এরকমই আমাদের, আমরা এখন সব দিকেই আমরা তো ব্যাড নিউজ শুনি, অনেক বেশি অমানবিক হয়ে গেছে আমরা, না? তো এখানেই যে ঘটনাটা ঘটে গেল, একটা গাড়ি পিছন থেকে আসে, ও টেরই পায় নাই। তো বিনা মেঘে বজ্রপাত, বোল্ট ফ্রম দ্য ব্লু, মানে বিপদ যে হবে পূর্বের কোনো তুমি আঁচ করতে পারা যায় নাই। অ্যাক্সিডেন্টটা কিন্তু তোমার আগে থেকে কোনো কিছু টের পাওয়া যায় নাই, একদম বিনা মেঘে বজ্রপাতের মতো, বোল্ট ফ্রম দা ব্লু। তো তোমার হচ্ছে যে আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের, উনি বিএনপি কে একটা সুন্দর পরামর্শ দিয়েছেন যে এদিক ওদিক না করে নির্বাচনের প্রস্তুতি নিন। উনি আসলে বলছে যে ব্যাক এন্ড ফোর্থ আপনারা এভাবে
মুভ অ্যারাউন্ড না করে আপনারা যদি একটু নির্বাচন প্রস্তুতি নেন তাহলে ভালো হয়। ব্যাক এন্ড ফোর্থ মানে হচ্ছে এদিক ওদিক ঘোরাঘুরি করা, এদিক ওদিক ব্যাক এন্ড ফোর্থ। মুভ ব্যাক এন্ড ফোর্থ মানে এদিক এদিক ঘোরাফেরা করা। তোমাদের অনেকের খুব ফেভারিট মানুষ, তাই না? আমার ওনাকে খুবই ভালো লাগে, বিশেষ করে ওনার মানে উনি একজন মন্ত্রী হওয়ার পর উনি যেভাবে মানুষকে বিনোদন দেয়, আমি যেটা মনে করি যে মানুষকে এন্টারটেইনমেন্ট করা এটা একটা ভালো কাজ। কি বলো তোমরা, সেটা একমত কিনা? আমরা সবাই এত স্ট্রেসড থাকি, আমরা সবাই আমাদের জীবনে এত বেশি ক্রিটিক্যাল, এত বেশি টাফ, আমরা রাফ এন্ড টাফ আমরা লাইফ লিড করি, আর প্রচন্ড রকমের একটা মানে রাফ লাইফ লিড করি। তাহলে এখানে কেউ যদি আমার একটা হাসাই, একটু বিনোদন দেয়, একটু মজা দেয়, তাহলে এটা একটা ভালো জিনিস। কি বলো তোমরা, না? অনেক ভালো, হ্যাঁ, অনেক বিনোদন দিতে পারে উনি। হ্যাঁ, এন্টারটেনমেন্ট দিতে পারতেছে কিন্তু এটা আসল কথা। তো এখন আসো তোমার বিলো দ্য বেল্ট। তো এখানে দেখা যাচ্ছে ও এখন কুস্তি করতে আসছে, সে এখানে আমাদের বক্সিং করতে আসছে। সে তো এইভাবে তো মারাতে হচ্ছে না, সে তো বক্সিং করলে কিছু রুলস আছে। সে ওই লোকের তোমার হচ্ছে যে ঝুনঝুনির মধ্যে মারতেছে, এখন এটা তো মারাটা ঠিক থাকে না, তাই না? একদম অবস্থা খারাপ করে গেছে। আনলফুলি যদি কোনো কিছু করা হয়, মানে নিয়মের বাইরে গিয়ে, বলা হয় বিলো দা বেল্ট। এটা কিন্তু আসছে যে তুমি মারামারি করতে, আপনি আমার সাথে ইয়ে করতেছেন, তাহলে আমরা সমানে সমানে ফাইট করি, আপনি বিলো দা বেল্ট কেন খেলতেছেন? এটা হলো আনলফুলি একটা কাজ কারবার, এটা ঠিক না আর কি, এরকম। তো এই ছবিটা যে দেখা যাচ্ছে, আমরা যে চিনি বঙ্গবন্ধু যে লোকটার মুখে হাত রাখছে, খুব স্নেহ করতেন ওই লোকটাকে। বঙ্গবন্ধুর পিতার মৃত্যুতে বঙ্গবন্ধু চেয়েও সে বেশি কান্না করছিল। রাইট, তার নাম হচ্ছে খন্দকার মোস্তাক। So, মোস্তাককে আমরা বলতে পারি ব্রোকেন রেড, যে খুব আনরিলায়েবল আর আনডিপেন্ডেবল পার্সন, ব্রোকেন রেড, যাকে বিশ্বাস করা যায় না, যার উপর নির্ভর করা যায় না। তো একে বলা হয় ব্রোকেন রিড। তো আমরা অনেক সময় তোমার আম, কাজ করতে করতে এরকম ঘুমায় যাই, তা আবার হচ্ছে কোনো কারণে উঠে যেতে হয়, বলে বিউটি স্লিপ, প্রিম্যাচুর স্লিপ। প্রচন্ড মেজাজ খারাপ লাগে যখন হুট করে ঘুমায় গেলাম, কি একজন আবার জাগাইলে খুব মেজাজটা খারাপ লাগে, ন্যাপ নিতেছে এরকম, সেটা হলো বিউটি স্লিপ। তো এখানে একজন ভদ্রমহিলাকে বিউটি স্লিপ নিতে দেখা যাচ্ছে। ওনার ছবিটা তোলাতে উনি আবার খুবই, উনি একটু মানে কৃত্রিম রাগ পোষণ করছে যে ওনার ছবিটা কেন তোলা হলো, উনি খুব কৃত্রিম রাগ পোষণ করছে। আসলে সেলিব্রিটিরা চায় ওনাদের ছবিগুলো তুলে মানুষজন ফেসবুকে দিক, তাই না? উনি খুব মিম, হ্যাঁ মিম, উনি খুব কৃত্রিম রাগ পোষণ করছিল। আহ, যাই হোক, প্রিমেচার স্লিপ মানে বিউটি স্লিপ। তো 2014 সালে পৃথিবীতে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটছে, তার মধ্যে একটা ঘটনা হয়েছিল তোমার একটা বিশ্ব সেরা টিম দাবি করে ওরা তোমার 10 মিনিটে 7 গোল খাই ফেলছে। তোমার আমি নাম বলতেছি না সেই টিমটার। তার মানে ওরা একটা তোমার এটা কার্ডে সেট ফিগার, খারাপ ফলাফল করা, এটা এটা আসলে খুবই আমি আমি খুব দুঃখ পাচ্ছি এই ঘটনাটার মধ্যে, আমার কোথাও কান্না চলে আসছে এটাতে, মানে এখন আমার এটা মনে পড়লে কান্না চলে আসে এখন, আমি খুব দুঃখ পাচ্ছি ঘটনাটার মধ্যে। তো কার্ডে সেট ফিগার মানে হচ্ছে ওরা একটা স্যাড ফিগার, মানে একটা খারাপ ফিগার ওরা হচ্ছে যে কাট করলো, মানে খুব খারাপ ফলাফল করলো, তো কাট স্যাড ফিগার, সো ওয়ান্স ইনকম্পিটেন্স, রাইট? সো তোমার হচ্ছে যে ককশিওর, তোমার উম, এই ছেলেটাকে দেখে কি মনে হচ্ছে? খুবই প্রচন্ড কনফিডেন্ট না? সায়দা মাজহার খুব পছন্দ হয়েছে, সে খুবই মানে ইয়ে হয়ে গেছে, প্রচন্ড কনফিডেন্ট মনে হচ্ছে ককশিওর। ছেলেটাকে আমি বলতে পারি, তো ককশিওর মনে হচ্ছে কনফিডেন্ট। মাসুম বলছে আস্তাগফিরুল্লাহ। ওকে, তো আমরা যখন তোমার একটা পিকচার দিতাম না, তুমি একটা পিকচার পাঠিয়ে দিও, তো তোমার পিকচার দিয়ে দিবো, সমস্যা নেই। মানে কক্সিউর পোজে তোমার পিকচার দিতাম, তাই তো? ওকে। তো আমরা যখন কোথাও কোনো আহ, যেটা খারাপ, আমরা খারাপ বলা উচিত, ভালোকে ভালো বলা উচিত, তো কোনো বিষয় অকপটায় সত্য বলাকে বলে কল স্পেড আই স্পেড, যেটা আমরা অনেক সময় আমরা করতে পারি না। যেটা তুমি স্পেড কি স্পেড বলবো, মন্দকে মন্দ বলবো, ভালোকে ভালো বলবা। অকপটে সত্য বলা মানে কলে স্পেড আই স্পেড, অপ্রিয় হয়ে যায়, হ্যাঁ। তো সত্য বলে চাকরি থাকবে না। রাইট।
তো এখানে উনি হচ্ছে যে তার নাম হলো মাটি বাবা। তো সে এরকম লোকজনকে বলছে যে সে মাটি খাইতে পারে, সে যে মাটি ছাড়া কোনো কিছু খায় না সেরকম। তোমার আমি আমার লাইফে এরকম অনেক মানে পীরের সাথে দেখা হয়েছে, যে যেটা বলছে অমুক পীর অমুক ক্ষমতা করতে পারে, আমি পরদিন বাসে তো চলে গেছি গা সেখানে যে পীরের আসলেই করতে পারে কিনা এরকম দেখার জন্য। তো অনেক জায়গায় এরকম পীরদের কর্মকাণ্ড দেখার জন্য চলে গেছি। তো এই পীর উনি মাটি বাবা, উনি হচ্ছে যে সে মাটি খাই বলে দাবি করতেছে। তো সে আসলে কাঠের ড্যাশ একটা প্রিটেন্ড করছিল, ভান ধরছিল সে। ম্যাম কিছু বলতো না, না ও তো তখন ও অচিরং ছিল। সে মানে আমাদের বিয়ে আগে হইলো, তো তাকে উঠে আনা হয়েছে আমার ইন্টার্ন শেষ হওয়ার পরে। তো ডি ডে, ডি ডে মানে হচ্ছে যে তোমার এটা সেকেন্ড ওয়ার্ল্ড এর একটা ছবি। শেষ দিকে ছবি অবশ্য 44 সাল, মোস্ট প্রবাবলি 44 সালের শেষ দিকে। তখন মিত্র বাহিনী প্রচন্ড একটা অ্যাটাক দেয় সমুদ্রে। প্রচন্ড অ্যাটাক দেয় তাদের, তোমার একদম ডেভাস্টেটিং একটা অ্যাটাক দেয়, যেখানে ভয়ঙ্কর প্রলয়ঙ্কর যুদ্ধ হয় এবং একদম তোমার অক্ষয় শক্তিকে একদম মানে বিপর্যস্ত করে ফেলে এটা। মানে মানে ওদের একদম শরীর সমাধি করে দেয় ওদেরকে। ওই যে বিখ্যাত যুদ্ধটা যেখানে নেভাল ফোর্স মিলে অংশগ্রহণ করছিল, এটা বলা হয় ডি ডে, June 6, রাইট, 1944। ডুমস ডে মানে একদম বিধ্বংসী ডেভাস্টেটিং ডে, ডুমস ডে, ডি ডে। তো ছাত্র জীবনে তোমরা যারা ভালোবাসছিলা, অনেকে তোমার হচ্ছে যে পরবর্তীতে তোমরা ভুলটা বুঝতে পারো, তাই না, ভুল করেছি ছাত্র জীবনে ভালো হয়েছে এরকম। মোহাম্মদ শাহিদুল ইসলাম রাইটার, অনেক সুন্দর একটা উপন্যাস। নায়িকার হাতে এসএসসি মডেল টেস্টের বই দেখা যাচ্ছে, হ্যাঁ খুব একটা। তো কোনো কিছু তুমি ভুল করে যখন ভুলটা দিয়ে বুঝতে পারো, মানে ভুলটা দিয়ে বুঝতে পারো, তাকে বলা হয় ইটিং ক্রো। মানে কাক খাইতেছো তুমি এখন, মানে হ্যাঁ? কাক খাওয়া নিশ্চয়ই তোমার ভালো লাগবে না, তাই না? তো মনে রাখতো ওটার সাথে মিলায়, ইটিং ক্রো মানে হচ্ছে তুমি এখন কাক খাইতেছো, মানে তুমি এখন বেকুব হয়ে গেছো, এবং তুমি প্রুভেন রং, তুমি যা করছিলে এটা এখন ভুল প্রমাণিত হয়েছে এখন। হ্যাঁ, রাইটারের নাম ভুল আছে না? রাইটারের নাম কি এটার? যাকে মনে ওনার বই পড়ছো মনে হয়, আমি আসলে নেটে পাইছি ওখান থেকে নিলাম। ও তুমি যে মানে ফেভারিট বই জানতাম না, মুরগি বিরিয়ানি বদলে কাউর বিরিয়ানি, হ্যাঁ কাউর বিরিয়ানি। খুব ইয়া, না আমি তো এই ধরনের বই কখনো লিখবো না। স্মেল রেট অবশ্যই আগেই বলে ফেলছে। সো সো ডোন্ট কাউন্ট ইউর চিকেনস বিফোর দে হ্যাচ। এখন তোমার আন্ডা থেকে তোমার আম, মুরগি বের হওয়ার আগেই তুমি হচ্ছে যে কাউন্ট করে ফেলছো তো এতগুলা তোমার মুরগি হবে। তো এটা করা যাবে না। ডোন্ট মেক এ ডিসিশন উইথ লিমিটেড ইনফরমেশন দিয়ে। তুমি যদি কোনো ডিসিশন না, সেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো ডোন্ট কাউন্ট ইউর চিকেনস বিফোর দে হ্যাচ। তো আমাদের কাজী নজরুল উনি বলছিলেন আমি চিরতরে দূরে চলে যাব, তবে তোমরা আমাকে বলতে পারবে না চাইলে। তো চিরতরে মানে হচ্ছে ফর গুড। হার্ড এন্ড ফাস্ট মানে হচ্ছে রিজিড রুলস এন্ড রেগুলেশন, কোনো কিছু নিয়ে খুবই রিজিড কঠিন নিয়ম কানুন যেগুলো, তাকে বলে হার্ড এন্ড ফাস্ট। তো যাদের বাসায় এরকম ছোট বাচ্চা আছে, হুম, আমার বাসায় আছে দুইজন। তো এই সেজন্য আমার বাসায় কোনো কিছু আম, ওকে বললাম আমরা একটা সোফা কেনা দরকার। ওকে না কোনো কিছু কেনা যাবে না, কারণ ওরা হচ্ছে যে সোফার ফোম দিয়ে কখনো রেস্টুরেন্ট বানায়, কখনো বিল্ডিং বানায়, কখনো ঘর বানায়। হ্যাঁ, ওরা একটু বড় হোক তারপরে। তো যাদের বাচ্চাদের ছোট বাচ্চাদের এরকম ঘরের মধ্যে হচপচ অবস্থা দেখা যায়, টু মেক মেস। আইরনি ফেট মানে হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস, ভাই, ব্যাড লাক। অনেকে জিজ্ঞেস করে ভাই প্যারিস প্যারিস কিচেন, আমাকে ফুড পান্ডা থেকে একবার ফোন করছে যে ভাই প্যারিস প্যারিস কিচেন আপনি আমাদের ফুড পান্ডাতে এনরোল করবেন কিনা। তাই আমি বলছি ভাই আমাদের এখানে যে খাবারগুলো পাওয়া যায় এগুলো তো মানুষ আসলে অনেক খাবে না। কয় কি খাবার পাওয়া যায়? বলে, আমাদের প্লাস্টিকের মাংস, কাগজের রুটি এগুলা পাওয়া যায় না। আপনারা যদি মনে করেন ফুড পান্ডাতে আমাদেরকে করাবে এনরোল। একবার আমাকে ফোন করছে এখানে, যেহেতু গুগল ম্যাপস এর মধ্যে প্যারিস প্যারিস কিচেন লেখা, ওরা ভাবছে সত্যি সত্যি কোনো কিচেন। তো আসো এরকম তোমার তুমি ইনশাল্লাহ আমাদের আমার খুব মানে আমার ছোট মেয়ে, সে খুবই এখন থেকে সে প্রচন্ড রকমের
বাণিজ্যিক ভাবনা, চিন্তা ভাবনা তার মধ্যে আছে, আমি দেখতে পাই তার মধ্যে। তো সে এখনো বলে সে রেস্টুরেন্ট ব্যবসা করবে বড় হইলে। So আমার খুব ইচ্ছা আমার ছোট মেয়ে সে রেস্টুরেন্ট ব্যবসা করুক বড় হইলে, এবং সে এখন থেকে প্রচন্ড ব্যবসা জিনিসটা বুঝে, সে মানে বাই সেল এগুলো বুঝে সে। হ্যাঁ। তো আমার নিজের আগ্রহ আমার ছোট মেয়ে রেস্টুরেন্ট ব্যবসা করুক, এবং আমাদের নিজেদের একটা পারিবারিক রেস্টুরেন্ট হোক। আম, অনেকে বলে আপনার মেয়েদেরকে আপনি কি শেখাবেন, আমার মেয়েদেরকে আমি বলবো তুমি ব্যবসা বাণিজ্য করতে, আমি যদি সাজেশন দিতে আমি বলবো ব্যবসা বাণিজ্য আমার ভালো লাগে, তোমরা এটা করতে পারো, আমি সাজেশন, বাট ওরা ওদের যা খুশি তা হোক হোক। আমি নিজে বলবো ব্যবসা বাণিজ্য করো, এরপরে ওরা ওদের ডিসিশন ওদের। সো ইনফিরিয়রিটি কমপ্লেক্স, দীপক কনফিউজ হয়ে গেছিল ওকে। তো মাসুম আমরা আসলে চাই আম, তোমরা যারা বিয়ে শাদী করো না এরকম অবস্থা যাতে কারো না হয়। তো এই ভদ্রলোক ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছে একটা বিশেষ প্রবলেমের জন্য, স্ত্রীর কাছে ছোট ছোট লাগতেছে, তার হীনমন্যতায় ও খুব মন খারাপ এটা। যাই হোক, তোমাদের কারো প্রবলেম হলে আমি তো আসছি, সমস্যা নেই, তোমাদের প্রবলেম ছিল সলভ করে দিব। আর আমরা এই বিষয়ে আর বিস্তারিত না যাই, আশা করি অনেকে বুঝছে বিষয়টা। তো আসো, তো অনেকে আছে তোমার যারা হচ্ছে যে জ্যাকব অল ট্রেডস মাস্টার অফ নান, সবকিছু একটু একটু পারে কিন্তু কোনো একটা কাজ ভালো করে পারে না, তাদেরকে বলা হয় জ্যাকব অল ট্রেডস মাস্টার অফ নান। একটা ভালো করে পারে না, সবকিছু একটু একটু পারে। আমরা বলি যে তুমি একটাতে মাস্টার হবো, অ্যাটলিস্ট একটাতে তুমি মাস্টার হইতে হবে। সবকিছুতে জ্যাক অফ অল ট্রেড হয়ে কোনো লাভ নাই, সব থাকে লবণ, রাইট। কিং সলোমনের জাজমেন্ট সম্পর্কে আমরা অনেক জেনেছি, আমরা ছোটবেলায় জেনেছি একটা বাচ্চা আর কি নিয়ে দুজনে, দুই মা তাদের তোমার দাবি করে তাদের তাদের সন্তান বলে রায় দেওয়া হয় যে এটাকে দুই ভাগ করে তাহলে দুজন দুই টুকরা নিয়ে যান। যে আসল মা সে কি বলছিল, আসল মা বলছিল যে যে না ভাগ করা দরকার নাই, যে ওকে দিয়ে দেন, তাই না? বোঝা গেছে আসল মাটাকে নকল মাকে। তো সলোমনের যে তোমার উম, হ্যাঁ সলোমনের যে জাজমেন্ট বিচার এটাকে বলা হয় ফেয়ার জাস্টিস, ন্যায় বিচার। ন্যায় বিচার প্রতীক হিসেবে সলোমনকে ভাবা হয়। নেল ইন ওয়ান্স কফিন, তো দেখো একজনের আমরা বলি কফিনে শেষ পেরে ঠুকে দিছে, তার মানে একজনের ডেথ হয়ে গেছে, একজনের শেষ ডেথ। নেল ইন, নেল মানে পেরেক, কারো কফিন শেষ পেরে ঠুকে দেয় মানে ডেথ, ডেথ হয়ে যাওয়া। অলিম্পিক গেমস এর মধ্যে তোমরা জানো যে জলপাই পাতার একটা মুকুট দেওয়া হয়। এই জলপাই পাতা হচ্ছে সিম্বল অফ পিচ, অলিভ ব্রাঞ্চ। হ্যাঁ, এরকম অলিম্পিকে মশাল ক্যারি করার সময় এরকম জলপাই পাতার একটা ঢাল ক্যারি করে আসলে। আম, তোমার আগে প্রাচীনকালে মানুষজন যুদ্ধ করতো, তখন যখন এক পক্ষ যখন এরকম জলপাই পাতা শো করতো, যাদের সঙ্গে লোগো থাকে, রাইট, যখন জলপাই পাতা শো করতো তখন বুঝতো অপর পক্ষ শান্তি প্রস্তাব নিয়ে আসতে যাচ্ছে। সো এখান থেকে আসলে অলিভ ব্রাঞ্চ, এটাকে সিম্বল অফ পিচ বলে ভাবা হয়। আমি শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে, অনেকেই খুব টায়ার্ড হয়ে গেছো, শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে। ব্লু মুন কামস ওয়ান্স এভরি 2.7 ইয়ার্স। ব্লু মুন মানে যাকে খুব রেয়ারলি দেখা যায়, কদাচিৎ দেখা যায়, যাকে খুব দেখা যায় না, এটা হচ্ছে ব্লু মুন। তো হাতের তালু চুলকাইলে নাকি টাকা আসে, কথাটা সঠিক কিনা? তোমাদের কি আসে আসলে টাকা? ওকে, সো এরকম যেমন পামি ডেজ, মানে এরকম ওটার সাথে মনে রাখতে পারি ডে অফ প্রসপারিটি, খুব উন্নতির দিন আসতেছে, এটা বলা হয় পামি ডেজ। প্রাইমা ফেসি, প্রাইম ফেসি মানে হচ্ছে তোমার একদিন কোটিপতি হয়ে যেটা, তাহলে তোমার মনে স্ক্যাবিস আছে এমিল, এমিল তোমার যেহেতু অনেক চুলকাই, স্ক্যাবিস আছে আমি নিশ্চিত, কারণ তুমি যদি কোটিপতি হয়ে যেত মতো হাতে চুলকানি আছে, তুমি স্ক্যাবিস থাকতে পারো তোমার। দোস্ত হাত চুলকানো নাকি টাকা আছে, মানে সারাক্ষণ চুলকায় কথা, ডাক্তার দেখা। তো এরকম অনেক সময় আমরা প্রথম কাউকে দেখলে এরকম প্রেমে পড়ার অভিজ্ঞতা আছে। হুম? তো তোমাদের কারো আছে কিনা এরকম অভিজ্ঞতা, প্রথমবার দেখেই তোমার প্রেম শুরু করে দিচ্ছে, এরকম অভিজ্ঞতা আছে? মাসুমের নাই না? আচ্ছা, নাফিসারও নাই এরকম, আচ্ছা ঠিক আছে। আর যাদের বিয়ে হয়ে গেছে ওরা তো স্বীকার করবে না জীবনও, ওরা করবে এখন যদি স্বীকার করতে যায় আবার কোন যে গ্যাঞ্জাম লেগে যায়। তো প্রাইম ফেসি মানে আর ফার্স্ট ভিউ। সো পাগলের সুখ মনে মনে একটা টার্ম আছে না?
অনেক সময় এরকম কাগজে লাভ হয়, এরকম পেপার প্রফিট, বাস্তবে আসলে কোনো লাভ নাই। যেরকম আমাদের মাথা পিছু আয় বাড়তেছে, জিডিপি বাড়তেছে এরকম বলে সরকার থেকে আমরা খুব শুনি, মাথা পিছু আয় বেড়েছে, জিডিপি বেড়েছে, ওখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে বিশাল রকমের। আমার কিছু স্ট্যাটিস্টিক্স ক্লাস আছে, ওখানে আমি বলছিলাম মিন মিডিয়ান মোড নিয়ে, মানে অ্যাভারেজ শব্দটার মধ্যে কেন একটা ফাঁকি ঝুঁকি একটা ব্যাপার আছে। মাথা পিছু আয় শব্দটা, টোটালি মাথা পিছু শব্দটা একটা ফাঁকি বেজে কথাবার্তা। তো ওটা আসলে আমরা, পেপার প্রফিট মানে হচ্ছে হাইপোথেটিক্যাল গেইন, কাগজে কলমে লাভটা যেটা আছে বাস্তবে নাই আর কি কোনো কিছুই। ভয় পেয়েছো কাগজে বাঘ দেখে তোমরা? ভয় পাও না না? তো কাগজে বাঘ ওরা হচ্ছে যে একদম খাই ফেলবে। প্রপাগান্ডা ওয়ার বাই প্রেস, প্রেস এরকম অনেক এরকম বাঘ সিংহ বলে প্রচার করতে থাকে তাকে, হ্যাঁ একদম সে খাই ফেলবে, মারি ফেলবে, কাটি ফেলবে, এরকম অনেক প্রপাগান্ডা করে। এগুলো হলে পেপার টাইগার্স, আমরা বলি কাগজে বাঘ, গুজব, হ্যাঁ গুজব, প্রপাগান্ডা ছড়ায় এরকম। সো এই কথাটা শুনে অবশ্য তোমার সিগমুন্ড ফ্রয়েড খুব মাইন্ড করবে, কারণ সে বলছে যে সেক্সুয়াল অ্যাপিল ছাড়া তোমার খুব লাভ বলে কিছু নাই, যে সে মাইন্ড করবে। কিন্তু এরকম থাকে অনেক সময়। সো যেটাকে আমরা বলি প্লেটোনিক লাভ, ওখানে ওরা দেখতে, ওদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা খুবই দুজনের মধ্যে দুষ্টামি করতেছে, সেক্সুয়াল অ্যাপিল ছাড়াই মনে হচ্ছে ওদের মধ্যে একটা লাভ ভালোবাসা ক্রিয়া করতেছে। সো লাভ উইথ সেক্সুয়াল অ্যাপিলকে বলা হয় প্লেটোনিক লাভ, যেটা অনেক সময় তোমার আহ প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর, বিয়ে তো হয়ে গেছে, এখন তো প্রেমিকার ছবি বুকে ধারণ করে মানি ব্যাগের মধ্যে রেখে সে দিনকাল পার করতেছে, যথেষ্ট প্লেটোনিক বলা যায় এটাকে। সো তোমার অনেক সময় এটা পত্রিকা কাটিং একটা নিলাম আমি সেদিন, একজন তোমার আমাদের বিখ্যাত কিছু নারী অধিকার কর্মী, ওনারা বলছে এটা পরিমণির মতো কুমারী মেয়েকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে, মানে প্লে ডার্কস এন্ড ড্রেক্স এটা করা হচ্ছে, এটা আসলে তোমার ঠিক হচ্ছে না করাটা। সেরকম ছিনিমিনি খেলা, এটা মানে হচ্ছে স্পেন্ড এক্সট্রাভেজেন্টলি, তুমি টাকা নিয়ে ছিনিমিনি খেলতে পারো, উড়াইতে পারো টাকা, অনেক কিছু নিয়ে ছিনিমিনি খেলা যেতে পারে, হ্যাঁ স্পেন্ড এক্সট্রাভেজেন্টলি, অমিতব্যয়ের মতো কাজকর্ম করতে পারো, হ্যাঁ ছিনিমিনি খেলা বলে প্লে ডার্কস এন্ড ড্রেক্স, এটা বিচার হওয়া উচিত, রাইট, এবং ছিনিমিনি খেলাটার বিপক্ষে। হ্যাঁ। মন নিয়ে ছিনিমিনি খেলছে তাসমিয়া মিম বলতেছে, তাসমিয়া আমরা তোমার পক্ষ থেকে আমরা হচ্ছে তীব্র নিন্দা জানাচ্ছি, তোমার মন নিয়ে যারা ছিনিমিনি খেলছে এরকম। তো এখন এইখানে কি দেখা যাচ্ছে এখানের মধ্যে, আমাদের ওরা দুজন ডেটে গেছে এখানের মধ্যে, এখন একজন ওখান দিয়া ও ওই দিক দিয়া বসে আছে না, এটা তো আসলে টু বি উইথ টু লাভার্স হু ওয়ান্ট টু বি অ্যালোন, ওরা আলাদা হতে যাচ্ছে। আর এটাকে আমরা তো হচ্ছে যে বাংলায় বলতে পারি যে কাবাব মে হাড্ডি না, টু টু প্লে গুজবেরি মানে হচ্ছে যে তোমার ওরা দুজনে আলাদা হতে যাচ্ছে, আর ও এখানের মধ্যে সোহেটের ভিতর দিয়ে আসে ঢুকে গেছে, ও এই ছেলের কাছ থেকে আলাদা হতে যাচ্ছে সে। তা আমরা সবসময় এরকম কাবাব মে হাড্ডি হওয়াটা ঠিক না। বিশেষ করে কেউ যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয় তাদের সাথে তুমি কোনোদিন ঘুরতে যাবে না, তুমি নেভার এভার, তুমি তাদের সাথে ঘুরতে যাও তাহলে তোমার ভ্রমণটা মাটি হয়ে যাবে তোমার, হ্যাঁ কোনোদিন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে না। ও তুমি তোমরা ভাই যাও, তোমাদের সাথে আমি যাবো না, ওই গিয়ে যাও অনেক তোমার ভ্রমণটা মাটি মাটি করে দিবে। মেয়েজন বলছে কেন তুমি যাও, তুমি কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লাগে ঘুরতে চাইও, তুমি আলাদা হয়ে ওদের সাথে তুমি যাবা, তো দেখবা যে 3 ঘন্টা বসে রাখছো ওকে, হ্যাঁ ওরা তোমাকে রাখা কই পেতে চলে যাবে, তুমি এখন বসে বসে তুমি এখন মশা মাছি মারবা, তুমি দেখবা যে তোমাকে সুন্দর করে বুঝাই বাজাই ওরা আরেকদিকে যাবে গা। দারোয়ান হ্যাঁ তোমাকে বলবে এইটা রাখো সেটা রাখো, একটু ব্যাগটা একটু রাখো আমাদের, আমি একটু পানিতে নামি গোসল করি একটু। তো এখন তুমি এখানে যেটা করতে পারো আসলে, তুমি যদি যাও ভুল ক্রমে যদি তুমি চলে যাও, সুস্মিতা আছে নাকি আমাদের ক্লাসে আজকে? তো এরকম সুস্মিতাকে আমি মাঝে মধ্যে যাই দেখি তোমার এই তোমার প্লে গুজবেরি করতে করতে যাই। তো সুস্মিতা তুমি যদি ওখানে যদি যাও কখনো ভুল করেও, দীপও যায় এরকম, হ্যাঁ দীপকে আমি যদি দেখছি এরকম, যদি তুমি যাও আর কি এরকম কোন কাপলের সাথে, তুমি প্লে পোসাম, তুমি হচ্ছে যে তুমি না দেখে ভান করে থাকবে, আগে আরেকদিকে তাকায় থাকবে তুমি, হ্যাঁ তো তুমি হচ্ছে যে টু প্রিটেন্ড টু বি ইনঅ্যাক্টিভ অ্যাসলিভ অর ডেড, তুমি একদম ভান করে থাকবা, তুমি এটা তুমি কিছু দেখো না এবং ওরা কি করতেছে এদিকে তোমার কোনো মনোযোগ নাই, তো ওরা করবে তাহলে হচ্ছে যে প্লে গুজবেরি, আর তুমি হচ্ছে প্লে করবা পোছাম, তাহলে এটা একটা তোমার জন্য ঠিক। মানে যদি অ্যাভয়েড করতে না পারো আগে কি আর করবে তখন। ওকে, তো আমরা ছোটবেলায় বাংলা সিনেমায় একটা ডায়লগ আমরা দেখছিলাম যে নায়িকাকে সবসময় ভিলেন রেপ করার জন্য
চাইতো, এবং নায়িকা সবসময় একটা ডায়লগ দিত যে হ্যাঁ ছেড়ে দে শয়তান, এবং সে বাঁচাও বলে বলে চিল্লাইতো। এবং একটা সময় যখন কি বাঁচাইতো, যদি নায়ক আসতে পারলে তো ভালোই বাঁচাইতো, আর যদি নায়ক যদি আসতে না পারতো ততক্ষণে, অনেক সময় নায়ক ধরো সে গুরুত্বপূর্ণ কোনো একটা কাজ করতেছে, এরকম তো হইতে পারে নায়ক সবসময় যে আসবে এরকম তো কোনো কথা নাই, আচ্ছা ডায়লগ দিত যে যে দেহ পাবি তো মন পাবি না, না ভিলেন বলতো ওইটাই তো চাই। তো এখন এরকম যখন চিল্লা পাল্লা করা হয়, এরকম প্রচন্ড রকম চিল্লানি, এটা বলা হয় র্যান্ট অ্যান্ড রেভ, টু শাউট অ্যাংরিলি অ্যান্ড ওয়াইল্ডলি, একদম তুমি জোরে বাঁচাও বলে তুমি একটা চিল্লানি দিলা, এটা বলো র্যান্ট অ্যান্ড রেভ। তো এখানে তোমার চাটগাঁয়া ভাষায় আমরা একটা ডায়লগ এখানে নিয়ে আসছি, তোমরা দীপার কাছ থেকে শুনে নিও একদিন, দীপা খুব সুন্দর হয়েছে, এটা ডায়লগ দিতে পারে। দীপা তুমি একটু শোনাই দিও সবাইকে, ওরা শুনে খুব আনন্দিত হবে আর কি। তো এখানে দেখা যাচ্ছে খুব হ্যাভি কম্পিটিশন হচ্ছে সবার মধ্যে, সবাই ফার্স্ট হতে যাচ্ছে। তো হ্যাভি কম্পিটিশন মানে হচ্ছে র্যাট রেস, হ্যাঁ, র্যাঙ্ক এন্ড ফাইল, আম জনতা। র্যাঙ্ক এন্ড ফাইল নামে তোমার হচ্ছে যে পারসুইড বাই পিপল ফর পিপল একটা ম্যাগাজিন দেখা যাচ্ছে এখানে। আর র্যাঙ্ক এন্ড ফাইল মানে কমন পিপল, খুব আম জনতা যারা, তাদেরকে বলে আমরা র্যাঙ্ক এন্ড ফাইল। তো যারা অভিজাত তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় তখন হচ্ছে র্যাঙ্ক এন্ড ফ্যাশন। আচ্ছা ছবিটা কেটে গেছে, পূজা বলছিল সাকিব ভাইয়া আমি আম, আহ, আমি অভিজাত পরিবারের মেয়ে, তো যেহেতু সে অভিজাত তাকে আমরা বলতে পারি সে র্যাঙ্ক এন্ড ফ্যাশন। আম হচ্ছে র্যাঙ্ক এন্ড ফাইল, আর অভিজাত হচ্ছে র্যাঙ্ক এন্ড ফ্যাশন। মাসুম বলছে জাস্ট ওয়াও, পরিমণি থেকে সরে চলে আসছে মাসুম। ওকে, সো রোড হগ। তো এই ভদ্রলোক সে বার্গার খাইতেছে, কিন্তু মোবাইলে কারা জানি এসএমএস করতেছে, ওখানে দিয়ে সাইকেল আসতেছে, সে এগুলো কোনোটা তাকাচ্ছে না, মানে রোড হগ বলতে পারি, প্রচন্ড ইডিওটিক ওয়েতে সে গাড়ি চালাচ্ছে। সামান হু ড্রাইভস কেয়ারলেসলি এন্ড সেলফিশলি আমরা বলতে পারি রোড হগ। তো যাই হোক, তোমার আমরা আমাদের ক্লাস 103 জন আছে শেষ পর্যন্ত, না? ওকে, তো আমরা এখন বর্তমানে দিনকাল খুব খারাপ আসছে, তোমার পিরিতের বাজার ভালো না আসলে, তাই না? মমতাজের একটা গান আছে বিখ্যাত, যে সকালের প্রেম ভেঙে যায় হওয়ার আগে সন্ধ্যা। তো এখনকার প্রেম আসলে খুব দুর্বল বন্ধন, বন্ড অর টাই ইজিলি ব্রোকেন, এগুলো বালির রোপ, হ্যাঁ। তো আমরা চাই যে এরকম বালির রোপ না হয়ে খুব স্ট্রং রোপ হোক। তো তাসের ঘর বা এরকম বন্ড ফর বন্ড অর টাই ইজিলি ব্রোকেন যেটা হয়ে যায় রোপস এন্ড। সো থ্যাংক ইউ। তো তোমাদের আজকে থেকেই ওপেন বুক এক্সাম শুরু হয়ে যাবে, আজকে থেকে আমরা কয়েকটা করে কোশ্চেন দিতে থাকবো। জিলাপি, আচ্ছা জিলাপি ভার্চুয়ালি দিয়ে দেওয়া হবে, ঢাকা যদি কেউ থাকো তাহলে আসতে পারো।